সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। 17 সেপ্টেম্বর 2020, আজকে বৃহস্পতিবার। এসএসসি রসায়নের রসায়ন ও শক্তি এই অধ্যায়টা নিয়ে ফেসবুক লাইভে আমি বরাবরের মতো রুটিন অনুসারে আছি। তোমরা সবাই ভালো আছো এবং অভিভাবক বা শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ দেখে থাকেন, আপনাদের প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাজিল হোক। আজকে যে অধ্যায়টা, এই অধ্যায়টার গুরুত্ব মানে এটা আসলে গুরুত্ব বলারই দরকার নেই, কারণ পুরো অধ্যায়টা কি জিনিস এটা অন্তত পক্ষে স্টুডেন্টরা এমনিতেও বোঝে। এবং তোমরা যারা দেখতেছো আমাকে এই মুহূর্তে, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষা জীবনে যখন এই অধ্যায়টা পড়েছো, অলরেডি তোমাদের মানে সম্মানিত শিক্ষক যারা আশেপাশে ছিলেন, হয়তো তোমাদের সাহচর্যে তারা অলরেডি বলেছে যে এই অধ্যায়টা ডেফিনেটলি, এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই অধ্যায়ের ম্যাথমেটিক্স যেগুলো আছে, মানে গাণিতিক যে বিষয়গুলো, মানে বেসিক্যালি বন্ধন শক্তির হিসাব। এছাড়াও এর আগের বইটাতে, অর্থাৎ এই সৃজনশীলের আগের বইটাতে কিছু ম্যাথমেটিক্স ছিল, যেখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো তোমরা যারা যুক্ত হচ্ছ, আমি জানি অলরেডি যে একটু আস্তে আস্তে বাড়বে। তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো এই ফেসবুক লাইভ, কারণ আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যে এই করোনা মহামারী যতদিন চলবে, স্কুল কলেজ যতদিন মোটামুটি মানে খোলার মতন পরিবেশ সৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ যদি সুস্থ রাখে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। এবং ইউটিউবে শুধুমাত্র এই ভিডিওগুলোই না, এর সাথে আরও কিছু জিনিস যেগুলো প্রয়োজন মনে হবে, কারণ আমি অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি আমার তরফ থেকে, সামনে আরও অনেক করবো ইনশাল্লাহ, যেটা দরকার। তবে এটা সত্য, ইন্টারমিডিয়েটের ক্লাস একটু কম যাচ্ছে, আমি ক্ষমা প্রার্থী। আমি জানি যে বায়োলজির টোটাল সিলেবাসটা শেষ করতে হবে। সো যারা আছো আমার সাথে এই মুহূর্তে এবং সামনে যারা থাকবে, বইটা একটু সামনে রাখতে হবে। কেন? কারণ বইয়ের মধ্যে রিডিং পড়া আর রিডিং পড়ে বোঝা দুই ধরনের ব্যাপার। এই অধ্যায়টাতে নাম কি কেমিস্ট্রি বইয়ের, যে নাম ও নিজেই কেমিস্ট্রি। এটা আমি আমার ভিডিওতেও বলেছি যে রসায়ন বইয়ের একটা অধ্যায়, যে অধ্যায়ের নামই রসায়ন, এবং তার সাথে একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আরেকটা যুক্ত করে দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে শক্তি, এনার্জি। রসায়ন ও শক্তি। এখন এই অধ্যায়টাতে বেসিকলি কি পড়তে হয়, আমি যদি মেইন টপিক একদম মানে সিলেক্ট করি, তাহলে আমি মেইন টপিক যেটা পাবো, সর্বপ্রথম আমাদেরকে মাথা রাখতে হবে যে আমাদেরকে খুব ভালো মতো এই শব্দটাকে মনে রাখতে হবে, ইলেকট্রোলাইসিস। এটা আমাদেরকে বুঝতেই হবে এবং এটার শেষ নাই। আমি আমি অলরেডি তড়িৎ বিশ্লেষণ এটার উপরে আলাদা ভিডিও দিয়েছি, যারা হয়তো দেখেছো বা জানো। ইলেকট্রোলাইসিস হ্যাভি জিনিস এবং এটা বোঝা লাগবে। দ্বিতীয়ত যেটা মারাত্মকভাবে বুঝতে হয়, সেটা হচ্ছে ওই যে সেলগুলা, ইলেকট্রোলাইটিক সেলগুলা, মানে ইলেকট্রোকেমিক্যাল সেল। অ্যাকচুয়ালি এই ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ইলেকট্রোলাইটিক সেল আর একটা হচ্ছে কি গ্যালভানিক সেল। এটা একটু বোঝার ব্যাপার আছে, কারণ আমি একটু লিখি, এটা হচ্ছে গ্যালভানিক সেল, এটা বোঝার খুবই দরকার। তারপরে হচ্ছে ল্যাকলেন্স সেল, অথবা যেটাকে আমরা ড্রাই সেল বলি। আবার এই চ্যাপ্টারে অনেকেই তোমরা এটাও জিজ্ঞেস করেছো যে নতুন একটা শব্দ পড়েছো তোমরা, হাইড্রোজেন ফুয়েল সেল। এটা আবার কি? আচ্ছা, আমি ব্যাখ্যা দিচ্ছি। তিনটা হট টপিক টোটাল জিনিসটা। আর যদি আমি একটু ছোট করে আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে এখানে আমি একটু টুকে দিতে চাই, সেটা হচ্ছে বন্ধন শক্তির হিসাব। এই যে বন্ধন শক্তির হিসাব একটা বের করতে হয়, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এই যে বন্ধন শক্তি, এটা হচ্ছে ডেল এইচ। আচ্ছা, এটা আমি একটু বলে নিচ্ছি। এই যে ডেল এইচ, এটা বের করতে হয় এই চ্যাপ্টারে। ডেল এইচ, এখানে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে, তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে। এটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ,
এখানে মাথায় রাখতে হবে যে ডেল এইচ বের করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস দুইভাবে চিন্তা করতে হবে। একটু বলে নিচ্ছি আমি, সেটা হচ্ছে প্রথমেই আমাদের মনে রাখতে হবে E2 মাইনাস E1 এভাবে ডেল এইচ হিসাব করতে হয়। আবার আমি যখন অঙ্ক করব, মানে অ্যাকচুয়ালি এই এসএসসি লেভেলের চিন্তা করছি, তখন আমাকে B1 মাইনাস B2 হিসাব করতে হবে। খুবই মজার জিনিস এগুলা। আচ্ছা, সো যারা যুক্ত হয়েছ এবং সামনে যুক্ত হবা, আমি বরাবরের মতো আবার দেখতে পাচ্ছি যে প্রায় 1300 জন যুক্ত হয়েছে তোমরা আজকে, এবং সামনে যদি আরও বাড়ে তাতে আমার কোনো সমস্যা নাই, সমস্যাটা কোথাও নাই। সুবিধাটা হচ্ছে এই যে তোমরা 1300-1400 মাঝে মাঝে 1500 জন যুক্ত হও, একটা সময়ে মানে এই সিজনে আমি দেখেছি যে প্রায় 1900 জনের মতো যুক্ত হয়েছে ফেসবুক লাইভে। এই 1900 জন তোমরা যেখান থেকেই, বাংলাদেশের যে জায়গা থেকেই দেখো আমি জানি না, আমার সেটা জানার দরকার নাই, মানে যারাই উপস্থিত আছো বা দেখছো ভিডিওটা, তোমরা একটা জিনিস মনে রাখো যে আমাদের এই যে সময়, এই যে শ্রম এবং এই যে চেষ্টা, এগুলাকে এক করলে যে উদ্দেশ্যটা হবে সেটা হচ্ছে পড়ালেখাটাকে বুঝে একটা জ্ঞান অর্জনের রাস্তায় আগায়া যাওয়া। এই চ্যাপ্টারটা এখন বুঝে শেষ করে দিলাম, এরপরে আর মনে থাকলো না বা পরীক্ষার হলে আসলে লিখতে পারলাম না, তাইলে কিন্তু এই যাবতীয় সময়টা অপচয় হবে। তাইলে তোমার টার্গেট থাকবে, এই যে তোমরা দেখছো বা আমি কথা বলছি বা এই যে ব্যাখ্যা করছি, বোঝাচ্ছি, তোমরা বুঝতেছো, বোঝার পরে থ্যাংক ইউ দিচ্ছ, না বুঝতে পারলে প্রশ্ন করতেছো, এরপরে আমি বোঝা দেওয়ার পরে হয়তো বুঝতেছো বা অনেকে উত্তর পাচ্ছ না। এই যে সামগ্রিক কার্যক্রমের পরে টার্গেট কি হইল? হইল যে তুমি জিনিসটা ক্লিয়ারলি বুঝে পরীক্ষার হলে অ্যান্সার করবা, এবং যখন ইন্টারমিডিয়েটে যাবা, ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রির সেকেন্ড পেপারে একটা অধ্যায় আছে, ওর নামই হচ্ছে তড়িৎ রসায়ন। ঠিক এই জিনিসটাই তোমরা এখানে যা পড়তেছো, ওইখানে গিয়ে আবার এগুলাকে ভেঙে ভেঙে বড় বড় করে একটা বড় পর্যায়ে পড়তে হয়, একই জিনিস। আবার এই তোমরাই যখন আজকে এসএসসির ব্যাচ বা 9-10-এ পড়ছো বা দেখছো, ইন্টারমিডিয়েটের শেষে তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবা, তো ইউনিভার্সিটিতে উঠে যদি তুমি আবার কেমিস্ট্রি নিয়েই তোমাকে পড়তে হয়, বা কেমিস্ট্রির এই টপিকগুলো যখন তোমার জ্ঞান অর্জনের রাস্তায় আসবে, তখন এই আজকের দিনের এই জ্ঞানগুলো তোমার কাজে লাগবে। এই কারণে তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্ল্যানিং যাতে সামনে থাকে যে এর পরে কি হবে, তাইলে আমাদের পড়াটা ক্লিয়ার। এই যে ইলেকট্রোলাইসিস, আমি আজকে ফেসবুকে গ্রুপে এবং পেজে পোস্ট দিয়েছি যে এই অধ্যায়ের উপরে আমি অলরেডি 3টা ভিডিও বানিয়েছি। একটা হচ্ছে পুরো অধ্যায়ের আলোচনা, সেটা আমি রিক্যাপ করতে চাচ্ছি না এখন, যেটা আমি অলরেডি আপলোড করেছি। এই বন্ধন শক্তির হিসাব কেমনে বাইর করতে হয় সেইটাও ভিডিও আপলোড করেছি আমি, এবং এই ডেল এইচ এর মান কিভাবে বের করতে হবে এটার ভিডিও টোটালি দেওয়া আছে আলাদা করে। ড্রাই সেল, এটা আমি ইংলিশ ভার্সনের জন্য আপলোড করেছি আলাদা করে, বাংলা ভার্সনের জন্য করিনি। আমার ইংলিশ ভার্সনের যে চ্যানেল ফাহাদস টিউটোরিয়াল, সেটা শুধুমাত্র ইংলিশ ভার্সনের জন্য। ওইখানে আমি যখন এই অধ্যায় আপলোড করেছি, তখন এক একটা টপিক ধরে ধরে করেছি, যেটা বাংলা ভার্সনের জন্য করার প্রয়োজন নাই। কেন নাই? কারণ এই বইটা বাংলা ভার্সনের জন্য যেভাবে লেখা আছে, সেটা একটা স্টুডেন্ট পড়েই ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন ধরো, এখানে আমি পরে আসতেছি, বইটা খুললে, মানে এই চ্যাপ্টারটা খুললে কি পাওয়া যায়? প্রথমে তোমাদের কাছে যদি বই থাকে, এই বইটা একটু খোলো প্লিজ, আর বইটা খুলে ঠান্ডা মাথায় আমাকে এখন টাইম দিতে হবে, খুব সূক্ষ্মভাবে পড়াশোনা করা দরকার আছে। কেন? কারণ এটা টেকনিক্যাল একটা চ্যাপ্টার। সুতরাং আমি যে এখন পড়ানো শুরু করব, কেউ কোনো ধরনের কমেন্ট কিছু আপাতত নেক্সট 10 মিনিট করবা না। আমি একটু বলি, এরপরে তোমরা আগে একটু বোঝো। হ্যাঁ, কোনো ধরনের কমেন্ট করার প্রয়োজন নেই, এগুলার কোনো মানে হয় না। আর হ্যাঁ, সবাই যারা এই যে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, আজকে আমি একটু ভালো আছি। এইবার আরও একটা কথা বলে দেই, কেউ এটাও কমেন্ট করো না যে কমেন্ট করবেন না কেউ। দয়া করে কি করতে পারো, এই যে এখানে 1400 জন যুক্ত হয়েছ,
প্রত্যেকে এই জায়গাটাকে একটু সরায় দাও, আমি বারবার এটা বলি, সরাই দিলে কি হবে, এখানে কোনো কিছু আসবে না, এটা একটু বেটার মনে হবে। ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ, ওকে, মনে করো আমি প্রথমে আগে একটু টপিকটা বুঝাই। এই যে দুইটা শব্দ আছে না, ডেল এইচ, এটা কোত্থেকে আসছে? কারণ আমি এই ডেল শব্দটা ব্যবহার করি, এটা একটা ত্রিভুজাকৃতির শব্দ, মানে সাইন। এই সাইনটা বোঝায় পরিবর্তন। আমরা ফিজিক্সে যখন পড়েছি যে ডেল ভি মানে হচ্ছে বেগের পরিবর্তন, ডেল টি সময়ের পরিবর্তন, ঠিক একই রকমভাবে আমরা পড়ি ডেল এইচ মানে তাপের পরিবর্তন। তাহলে তাপের পরিবর্তন, আমরা বেগ এটা মাপার জন্য আমরা মিটার পার সেকেন্ড একটা রেট হিসাব করি, আমরা সময় মাপার জন্য সেকেন্ড হিসাব করি, তাহলে এইচ মাপার জন্য আমরা ক্যালোরি হিসাব করব, ক্যালোরি হিসাব করব। এই ক্যালোরির কথা আমি ফিজিক্সের চ্যাপ্টার 6-এও বলেছি, সেখানেও তাপ আছে। কেমিস্ট্রির চ্যাপ্টার 2-এ বলেছি, সেখানেও তাপ আছে। শক্তি যেখানে আলাপ করা লাগবে বায়োলজির 4 নম্বর চ্যাপ্টারে, যেখানে জীবনী শক্তি কথা বলা হয়েছে, সেখানেও তাপ আছে। এভরিওয়্যার, বিকজ উই নিড এনার্জি টু সার্ভাইভ। ক্যালোরি, দ্যাট ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ হোয়াট? হিট। এখন এই ক্যালোরির বদলে আমরা জুলও ব্যবহার করি, এটাও তোমাদের বলেছি, তোমরা সবাই জানো। এখন ক্যালোরি কাকে বলে? সবার কাছে ক্লিয়ার যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে, মানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। আমরা সবাই জানি, আবারও বলে দিচ্ছি রিভিশনের জন্য। এটা যখন 1000 হয়ে যাবে তখন এইটাও 1000 হয়ে যাবে। খুবই সহজ। তাহলে আমি বলতে পারি 1000 গ্রাম মানে 1 কেজি। তাহলে 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা 1 কিলো ক্যালোরি। এগুলো অলরেডি তোমরা জানো। এবং 1 ক্যালোরি এটা হচ্ছে 4.2 জুল। কোনো সন্দেহ নাই, দিস ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল প্রথম চিন্তা এই চ্যাপ্টার পড়ার জন্য। এটা আমি অলরেডি বলেছি, তোমরা হয়তো জানো। এবার একটু ঠান্ডা মাথায় বুঝবা। ওকে, এখন কমেন্ট করতে মানা করেছি কাইন্ডলি। হ্যাঁ, এই 1400 জন প্লিজ। হ্যাঁ, এই যে কে কোত্থেকে আছো এটা আমার জানার দরকার নাই। হ্যাঁ, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এইবার ঠান্ডা মাথায় দেখো, ধরো যে তুমি কমন সেন্সে চিন্তা করো যে কিভাবে বলি, আচ্ছা ধরো মিথেন খুব কমন, আচ্ছা এটাই তো দেওয়া আছে বইয়ের মধ্যে। তাহলে মিথেন রে আমি পোড়াইলাম, পোড়ানোর পরে আমি জানি যে যে কোনো হাইড্রোকার্বনকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড আর পানি হবে। ওকে, এটা আমি খুব ভালো মতো বুঝলাম। তো এখন সেটা হচ্ছে, আমি যদি এখন মাপার চেষ্টা করি যে আমি এই বিক্রিয়া হওয়ার পরে, মানে মিথেন যখন পুড়বে, I mean when methane will be oxidized, তখন কি শুধু কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে? না তো, না, বিষয়টা এমন না যে আমি আটা আর পানি মিলাম, আটা আর দলা হয়ে গেল। থিংস আর নট লাইক দ্যাট। এখানে দুইটা হওয়ার পরে এই দুইটা কোয়ান্টিটেটিভ জিনিস মিশাইলে এখানে একটা সুন্দর করে আটার দলা হবে। দ্যাট ইজ ওকে, হুইচ ইজ ফিজিক্যালি ওকে, বাট কেমিক্যালি থিংস আর নট ওকে। ওয়েন দিস ইজ কেমিক্যাল চেঞ্জ, নতুন কিছু সৃষ্টি হচ্ছে, দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ নট সেম লাইক মিথেন, দিস ওয়াটার ইজ নট সেম অ্যাজ অক্সিজেন, দে ডু হ্যাভ দ্য ডিফারেন্সিয়েট প্রপার্টিস। তখন কি হয়, এই যে নতুন একটা কিছু হয়ে গেল, তখন তাপের পরিবর্তন হয়। দ্যাট ইজ দ্য চেঞ্জ, ডেল এইচ। রাসায়নিক বিক্রিয়া হইলে তাপের পরিবর্তন হবে। পরিবর্তন মানে তাপ বাড়তেও পারে, কমতেও পারে। তার মানে কি, বিক্রিয়া হওয়ার পরে যে জায়গাটাতে বিক্রিয়া হচ্ছে সেটা গরমও হইতে পারে, ঠান্ডাও হইতে পারে। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, প্র্যাকটিক্যালি ভাবতে হবে। তো এখন এই যে মিথেন, তাহলে এই মিথেন আর অক্সিজেন ওরা যে বিক্রিয়া করতেছে, ওরা কি?
ওরা হচ্ছে বিক্রিয়ক, তাইলে আমি এটা বলি রিঅ্যাক্ট্যান্ট, আর ওরা হইল প্রোডাক্ট। এখন বিষয়টা হচ্ছে যে এই রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট আমি যে লেখা বোঝাইলাম, আসলে বেসিক্যালি কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তার সাথে আর একটু তাপ উৎপন্ন হয়। এই যে উৎপন্ন হয় বললাম, তার মানে হচ্ছে এখানে কিছু পরিমাণ এনার্জিও থাকবে। এই এনার্জি কত? তোমাদের বইয়ে লেখা আছে 890 কিলো জুল পার মোল। আচ্ছা, এই যে 890 কিলো জুল পার মোল, এই যে এখানে একটা এনার্জি যে আসলো, এটা কোত্থেকে আসলো? মানে এই যে এনার্জি, তা আমরা না পড়লাম যে এনার্জি মানে শক্তি, এটা উৎপন্ন করা যায় না, ধ্বংস করা যায় না। তাহলে এই যে এখানে যে এনার্জিটা আসলো, এটা কে দিল? আসছে কোত্থেকে? এদের থেকেই তো। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা এইটা চিন্তা করব যে তাপের ভিত্তিতে বিক্রিয়া দুই ধরনের। একটা হচ্ছে উৎপাদী, যেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যেমন এইটা। আরেকটা হচ্ছে হারি, মানে হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, এক্সো এন্ডো। তার মানে আমি বুঝি কিন্তু যে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে। এখন আমি চিন্তা করব তাহলে কিভাবে তাপ উৎপন্ন হলো, বিকজ এই যে রিঅ্যাক্ট্যান্ট, ওর যে এনার্জি E1, ওর যে এনার্জি, ওর ভিতরের যে এনার্জি, আর এই বাবাজির যে এনার্জি যেটা হচ্ছে E2, এর জীবনেও এক না। কিন্তু এখন কি হবে, এই E1 সারা জীবন E2 এর চেয়ে বড় হবে। মানে মানে হচ্ছে এই শক্তি ওরাই তো উৎপন্ন করলো, তো ওরা বিক্রিয়া করার ফলেই তো এরা দুইজন হইছে। এরা দুইজন হওয়ার সাথে আবার এটাও হইছে, বাবার এটা একবার এক্সট্রা প্রোডাক্ট। তাহলে এই যে একটা এনার্জি উৎপাদন করলো, দে ক্রিয়েটেড দিস, অ্যাকচুয়ালি নট ইভেন ক্রিয়েশনস, এদের থেকেই মানে এই জিনিসটা পাওয়া গেছে। তাহলে এদের অভ্যন্তরীণ শক্তি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তির চেয়ে বেশি হয়। এই কারণে ইন দ্যাট কেস, এই কারণে তাপ উৎপাদী বিক্রিয়ায় E1, the internal energy of reactant, is higher than the internal energy of product. And that is why আমি যখন ডেল এইচ বাইর করতে যাব, এখন তো তুমি কি করবা আমি জানি, ওই যে সূত্র কি, সূত্র হচ্ছে E2 মাইনাস E1। তো তুমি এখানে বললা E1 বড়, E1 বড়, ধরলাম এটা 800, E2 হচ্ছে ছোট, ধরো এটা 500 সাপোজ। তুমি কি করতেছো? তুমি তো বাদ দিতেছ 500 থেকে 800। E2 কত? 500 না? তাহলে তুমি 500 থেকে 800 বাদ দিলা, ছোট থেকে বড় বাদ দিলা, তাহলে তোমার ডেল এইচ এর মান সারা জীবন কি আসবে? নেগেটিভ 300। এই যে নেগেটিভ, তখন আমরা বলি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। এই যে নেগেটিভ কেন? কারণ যে বিক্রিয়াটা হচ্ছে, ওই বিক্রিয়ায় যে বিক্রিয়ক তার শক্তি বেশি, তাই সে তাপ উৎপন্ন করে। ক্লিয়ার? তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি বেশি বলে সে তাপ উৎপন্ন করছে। আর তাপহারী বিক্রিয়ায় ঠিক উল্টা দিতে হবে। তাপহারী বিক্রিয়ায় উৎপাদের শক্তি বেশি, বিক্রিয়কের শক্তি কম। তাই আমি যখন E2 মাইনাস E1 করব, তখন ডেল এইচ আসবে পজিটিভ। বোঝা গেছে ব্যাপারটা? যদি না বোঝা যায় আমি কি বলছি বা তোমরা কি পড়ছো, এটা কিন্তু কনফার্ম। বোঝার জন্য যে আমার কথা বলতেই হবে তা কিন্তু না। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে খুবই ফার্স্ট ক্লাস, বই পড়িও বোঝে। এইটাই তো নিয়ম। মানে আমার কথা বলতে হবে কেন? আমি ব্যাখ্যা করে দিলাম মিলানোর জন্য। ক্লিয়ার? এটাকে ঠিক তাপহারীতে উল্টায় দেখো, এই E2 বেশি হবে, কারণ ওর তো তাপ লাগে, ওর তাপ শোষণ হয়, ঠান্ডা হয়ে যায়। তাহলে E2 বড় হবে, অভ্যন্তরীণ শক্তি বেশি হবে উৎপাদের তাপ হারির ক্ষেত্রে। এইবার মজার ব্যাপার হচ্ছে, থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক ইউ, ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, তোমরা যে এই যে
স্যার সবসময় কি E2 মাইনাস E1? ফুয়াদ আল ইশতিয়াক, ইয়েস, অলওয়েজ E2 মাইনাস E1 ইন কেস অফ ইন্টারনাল এনার্জি। আমি শক্তি হিসাব করছি, বাট একটু পরে আমরা একটা মজা করব, ওই যে B1 নিয়ে খেলা শুরু করতে হবে। B1 মানে বন্ড এনার্জি, এটা আবার একটু ডিফিকাল্ট থিং। কীরকম? এবার মজাটা দেখো, মুছে দিলাম। এবার তোমাদের এই যে রশ্মিচিত্র আছে, রশ্মিচিত্র, এটাকেই যখন আমি রশ্মিচিত্র দিয়ে ব্যাখ্যা করব, তুমি যখন চিন্তা করবা কি এটা হচ্ছে শক্তি, এটা শক্তি। তো এখন মনে করো কি এটা হচ্ছে বিক্রিয়ক, এটা রিঅ্যাক্ট্যান্ট, হ্যাঁ এটা রিঅ্যাক্ট্যান্ট। তো বিক্রিয়কের শক্তি কি? E1, E1 না? তো E1 তো এখানে বেশি, তাহলে বিক্রিয়কের শক্তি যদি এখানে থাকে, উৎপাদের শক্তি থাকবে এইখানে, এই যে নিচে নিচে, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে E2, এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, একেবারে সহজ। আবার তুমি যখন তাপ হারি বিক্রিয়ার কথা চিন্তা করবা, তুমি রিঅ্যাক্ট্যান্টকে রাখো এখানে সুন্দর করে, তো রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্টের মানে উৎপাদের শক্তি বেশি, তাহলে তুমি এটার উপরে উঠাই দাও, এই হচ্ছে উৎপাদ, এই হচ্ছে প্রোডাক্ট, তাহলে এই হচ্ছে E1, E1 তো এক জায়গায় থাকবে, এই E2টা এখন উপরে চলে যাবে। একেবারে সহজ জিনিস, এটাকে রশ্মিচিত্র বলে, বিক্রিয়কের রশ্মিচিত্র। এখন তোমাদের মধ্যে যদি একটা আল্লাহর বান্দা এখানে থাকো যে স্যার এটা তো বুঝলাম না, তাহলে কিন্তু মায়ের আছে। এটা একটু বুঝবা না কেন, তুমি হঠাৎ করে যদি বলে ফেলো এটা তো আমি বুঝি না, এটা কেন বলবা? এটা তো তোমার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। পৃথিবী দুর্বলদের পছন্দ করে না, প্রকৃতি দুর্বলদের পছন্দ করে না। দুর্বলদের যে পছন্দ করে না, এটার একটা এক্সাম্পল হচ্ছে আমার বাসায় গতদিন আমার বাজরিকা পাখি আছে এক জোড়া, ও হচ্ছে ডিম পারছে 4টা ডিম। এই 4টা ডিমের মধ্যে প্রথম যে ডিমটা পারছে, সেই ডিমটার 2 দিন পরে দ্বিতীয় ডিম পারছে, তৃতীয় দিন 3 দিন পরে তৃতীয় ডিমটা পারছে, এরকম করে 4 নম্বর ডিমটা সে সবার লাস্টে পারছে ন্যাচারাল ওয়েতে, বলে নেই। তো কি হইলো? সে সবাইকে ফিডিং করে, মানে মা পাখি বাচ্চা পাখিকে ফিডিং করাচ্ছে। ওমা, আমি তো সময় পাচ্ছিলাম না, হঠাৎ করে কয়েকদিন পরে দেখলাম প্রথম বাচ্চা তরতর করে বড় হয়ে গেছে, দ্বিতীয় বাচ্চা বড় হয়ে গেছে, তৃতীয় বাচ্চা মিডিয়াম সাইজ, 4 নম্বর বাচ্চাটা চিকন করে পড়ে আছে। মা ওকে খাওয়াবে কিভাবে? মা একটা মুখ দিয়ে আসে আর বাকি 3টা হচ্ছে তার দিকে তাকায় থাকে, কখন খাবার দিবা, চিউ চিউ করতে থাকে, আর 4 নম্বরটা পড়ে থাকে। আমার ভিতরে লাগলো, তা আমি কি করলাম, বড় 2টাকে আলাদা করে দিছি, থাকো, বড় 2টার আলাদা করে দিছি যে তোমাদের এখন খাবার লাগবে না, ওই যে ওইটা লাগবে। স্যাডলি আমি 2 দিন পরে দেখলাম ওই 4 নম্বর বাচ্চা যেটা খায় না, ওর খাবার না পেয়ে মারা গেছে। এখন আমি চিন্তা করলাম যে প্রকৃতির খেলা, আমার তো 4টা বাচ্চাকে খাওয়ানোর কথা ছিল, ও তো আর আমাদের মতো চিন্তা করতে পারে না পাখিটা, বাট ও তো ওরাকে ট্রেনিং করে না যে খাওয়াইতে হবে, কিন্তু ও খাওয়াচ্ছিল, বাট 4 নম্বর বাচ্চাটা মারা গেছে। সো আই হ্যাভ রাইট নাও 3 কিডস আমার পাখির। সো এটা আসলে নিয়তির খেলাই হচ্ছে, প্রকৃতির খেলাই হচ্ছে, যে প্রকৃতি দুর্বলদের পছন্দ করে না। সো দ্যাট ইজ কল্ড দ্য সার্ভাইভাল অফ ফিটেস্ট। সুতরাং কখনো যদি বলো যে আমি পারি না, আমি বুঝি নাই, দেখো তো একটু চেষ্টা করে সলভ করা যায় কিনা। মাঝখান দিয়ে একটু সময় নিয়ে নিলাম, সরি। ওকে, এটা একটু মুছে দিলাম। এখন বিষয়টা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট, আবার মজার খেলা। এখন এরা যে 2জন ভাঙবে, এরা 2জন যদি ওদের মতো করেই থাকে, তাহলে তো নতুন কিছু হবে না, তাহলে ভাঙতে হবে। তো ভাঙার জন্য কি হয়, এই CH4, এই তো, যদিও বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি এরকম না, CH4 এর গঠন কিন্তু চতুস্থলকীয়, এইরকম হবে, হ্যাঁ এরকম হবে, বিকজ এখানে একটা কোণ থাকে, 100% মনে রাখতে হবে। দিস ইজ নট দ্য রাইট স্ট্রাকচারাল ফর্মুলা অফ মিথেন, বাট আমরা হিসাব সুবিধার জন্য এটা লিখতেছি, এটা কিন্তু রাইট স্ট্রাকচার। এখন মিথেন, অক্সিজেন হচ্ছে এরকম। এখন তোমাদের মধ্যে কেউ যদি বলে ওঠে স্যার ইনি ডাবল বন্ড দিছেন কেন, তাহলে কিন্তু খবর আছে, এটা যে কেন ডাবল বন্ড দিছে এটা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে কিন্তু পড়াইছে, এটা ডাবল বন্ডের কি তত্ত্ব আছে। আচ্ছা, এরপরে বিক্রিয়া করার পরে কি হবে, এই বিক্রিয়া করার পরে অ্যাকচুয়ালি কি হবে, CH4, এটা কিন্তু এখানে কি হয়, এখানে কিন্তু 2 হয়, তাই না? এখানে কিন্তু 2 হয়, এখানেও 2 হবে। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন বাবাজির সাথে 2টা অক্সিজেন,
আর এই পাশে 2 মোল অক্সিজেনের সাথে হাইড্রোজেন। এখন মজাটা হচ্ছে, একটু আগে আমরা পড়লাম E2 মাইনাস E1, এবার মজাটা হবে কি, এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন, এই বন্ধনগুলো ভাঙবে। না ভাঙলে তো এটা কেমনে হবে? কার্বনের সাথে এখানে হাইড্রোজেন ছিল না, ওরা তো সবাই চলে যাবে, চলে গিয়ে অক্সিজেন আসবে। এই যে যায় আর আসে, এই যাওয়া আসার ক্ষেত্রে হিসাবটা সেম হয় না। এই বন্ধনগুলা ভাঙে, এই বন্ধনগুলা ভাঙে। এই বন্ধন ভাঙতে যে শক্তি লাগে B1, আর এই বন্ধনগুলা তৈরি হলে যে শক্তি বের হয় B2, এরা জীবনে কোনো দিন সমান হবে না, নেভার এভার, বিকজ দে আর নট সেম। এখানে কার্বনের সাথে হাইড্রোজেন, এখানে কার্বনের সাথে অক্সিজেন, হাউ কাম দে ক্যান বি ইকুয়ালাইজ? আই মিন সমান সমান হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো যেহেতু সমান সমান হওয়ার প্রশ্ন আসে না, যেহেতু অসমান, তাই ওই যে ডেলেজ, এইবার এই বাবাজি এখন কেমন হবে? এখন ও হবে, আমরা এখন শক্তি হিসাব করব না, আমরা এখন বন্ড হিসাব করব। এই বন্ড তো এইবার B1 মাইনাস B2, মানে কি? মানে এই বন্ধন ভাঙতে যে পরিমাণ মানে শক্তি লাগবে, শক্তি, তাপ শক্তি, যাই হোক, বন্ধন ভাঙতে শক্তি দিতে হয় আর বন্ধন তৈরি হলে শক্তি নির্গত হয়। এই দুইজন কখনো সমান হবে না। এখন সমান যদি নাই হয় তা কি হবে? এই যে বন্ধন ভাঙতে যে শক্তি লাগে, তার চেয়ে যদি বন্ধন তৈরি হলে শক্তি বেশি নির্গত হয়, তাহলে তো আমি বুঝবো যে উৎপাদের বন্ধন শক্তি বেশি, কারণ ও বেশি তাপ উৎপন্ন করতেছে। তাহলে উৎপাদের বন্ধন শক্তি যে বেশি B2, দ্যাট ইজ ওয়াই এইখানে B2 ইজ গ্রেটার দেন B1। এবং এই কারণে আবার একই ঘটনা, B2 মনে করো যে 1040 ধরো, আর B1 ধরো 740। তুমি চিন্তা করো তুমি কি করতেছো, তুমি 740 থেকে 1040 বাদ দিচ্ছ, তো তোমার মান তো আবার মাইনাস আসবে 300। এই যে মাইনাস, তার মানে ডেল এইচ এর মান মাইনাস অলওয়েজ হবে। সেটা উদ্দীপকের সেটা অভ্যন্তরীণ শক্তি হিসাব করো আর বন্ধন শক্তি হিসাব করো, যাই করো, ইট কামস অলওয়েজ মাইনাস ইন কেস অফ এক্সোথার্মিক রিয়াকশন, মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। বোঝা গেছে? এই যে এখানে 1600 জন উপস্থিত, 1600 জন উপস্থিত। এই যে একজন ইউটিউব লাইভে কবে আসবো? আরে আমি এত লাইভে এসে কি হবে, আমি যে এখন লাইভে আছি, এখন যে লাইভে আছি সেই লাইভে থাকাটা একটু সাকসেসফুল হোক। ইউটিউবে লাইভে আসলে যে তোমার লাভ হবে সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আচ্ছা, ডিএম ফারহান কবির এই ধরনের কমেন্ট করে জীবনে কোনো লাভ নাই, গ্যারান্টি। আচ্ছা, প্রমিতা বড়ুয়া, থ্যাংক ইউ, ভেরি গুড। মেহবুব অনিক, সো আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়, এটা যদি ক্লিয়ার হয়, এখন অঙ্ক পারতে হবে। এখন তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে একটা প্রশ্ন যে স্যার, এই যে একটা চিত্র এই যে একটা বিষয় দেওয়া আছে এখানে, এটা কি স্যার মুখস্থ করা লাগবে? আচ্ছা, তোমরা কেউ কি লজিক্যালি প্রমাণ করতে পারবা যে এটা মুখস্থ করার মধ্যে খুব ক্রেডিট আছে? এটা মুখস্থ করে আমার কি ক্রেডিট? আমি এটা দিয়ে অঙ্ক পারি কিনা সেটা হচ্ছে ক্রেডিট। আমি যখন ল্যাবরেটরিতে কাজ করব, আমি যখন কেমিস্ট হয়ে কাজ করব, তখন আমার মাথায় এই জিনিসটা আসবে কিনা যে হ্যাঁ, কার্বন কার্বন বন্ডের চেয়ে এটা হচ্ছে বেশি। এটা মুখস্থ করাটার, এটা তো গুগলেই আছে। এখন টার্গেট হচ্ছে আমি এটা দিয়ে অঙ্ক পারি কিনা এবং আমি এটা অ্যাপ্লাই করতে পারি কিনা। এই যখন আমি অঙ্কগুলো হিসাব করব, তখন আমাদেরকে চিন্তা করতে হবে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে যে অনেক স্টুডেন্ট তোমরা একটু করে মাথায় রেখো যে যখন ধরো অকটেন, আচ্ছা অকটেন, ধরো যে প্রোপেন C3H8, এটা প্রোপেন। আচ্ছা, প্রোপেনকে পোড়ানো হইল,
তাহলে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড আর পানি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে একদম ধ্রুব সত্য। স্যার বারবার এই উদাহরণ কেন দিচ্ছেন? কারণ আমাদেরকে একটা সিলেবাস মেনটেন করতে হয়। আমি সারাদিন এটা ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু লাভ হবে না। একবার বুঝো, এখানে যে তুমি যা দেখতেছো, এই বিক্রিয়ায় যখন বন্ধন শক্তির মান বের করতে বলবে, তখন সমতাকরণ ছাড়া বিক্রিয়া করলে কোনো লাভ নাই। সমতাকরণ করতে হবে, এবং এই সমতাকরণ না পারলে যদি বলো যে তুমি সমতাকরণ পারো না, তাহলে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। ওইটা দেখার পরেও যদি না পারো, তাহলে নিজের উপরে রাগ করো যে তুমি কেন পারো না। আমি রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের ভিডিও দিয়েছি, যদি তোমার প্রয়োজন হয়। কিভাবে মিলাইতে হবে? এখানে কার্বন কয়টা? এখানে 3টা না? তো তুমি 3টা দাও, এখানে দাও 3টা, দিলা। আচ্ছা, এখানেও হাইড্রোজেন কয়টা? 8টা। তাহলে তোমার এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। কত দিলে 8 হবে? কত দিলে? 4 দিলে। সব গুণ, 4 দুগুণে 8। তুমি দিছো, দেওয়ার পরে হিসাব করলে এই যে এখানে একটা অক্সিজেন বসে আছে, এই যে অক্সিজেন O2, আর এই যে 3 দুগুণে 6। অক্সিজেন কয়টা? 6টা। আর এই যে এখানে অক্সিজেন কয়টা? 4টা। কয়টা হইল? 10টা। তাহলে এই যে তোমার এখানে 6টা অক্সিজেন, 3 দুগুণে 6টা অক্সিজেন, আর এখানে 4টা অক্সিজেন, এই 6 আর 4 কত? 10। তাহলে তোমার সমানের এই পাশে 10টা অক্সিজেন, এটা মিলাইতে হবে না এই পাশে। তাহলে সমানের এই পাশে কয়টা আছে? 2টা। তাহলে দাও এখানে 5 বসায়া। তুমি যদি 5 না বসাও, এই 3 না বসাও, আর এই 4 না বসে অঙ্ক করে দিয়ে আসো, তাহলে কোনোদিন অঙ্ক মিলবে না। আর অঙ্ক যদি মিলাইতে না পারো, তার প্রমাণ হচ্ছে যে তুমি আসলে কিছু পড়ো নাই। তাহলে এই যে 1 বছর 2 বছর পরে পরীক্ষার হলে একটা পারফেক্টলি অঙ্ক করে দিয়ে আসতে না পারলে, এই ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, এই যে টাকা পয়সা খরচ, সময় খরচ, জিরো। আচ্ছা, আবার দেখাই। মনে করো যে অকটেন C818, এই অকটেন হচ্ছে সবার পরিচিত, পেট্রোল পাম্পে গেলে পাওয়া যায়, এটা হচ্ছে সেই ফুয়েল। এই অকটেনরে আমি যদি পোড়াই, তাহলে আবার একই কাহিনী, ওই কার্বন ডাইঅক্সাইড হবে, আবার পানি হবে। তাহলে তুমি মিলাও, কয়টা? 8টা। একটাই আছে, তাহলে দাও 8। ক্লিয়ার? হাইড্রোজেন কয়টা? 18টা। ওইখানে কয়টা? 2টা। দাও 9। ক্লিয়ার? এবার হিসাব করো, 8 দুগুণে কত? 16। আর এখানে কয়টা? 9টা। কত হইল? 16 আর 9 কত? 25। এখন 25টা কেমনে দিব? এখানে এই 25 দিতে গেলে আমাকে 12.5 দিতে হবে, কারণ এখানে অক্সিজেন 2টা আছে। তাহলে 12.5 দুগুণে 25। পারফেক্ট, ওকে, কোনো সমস্যা নেই। কারণ যদি 25 বা 12.5 না দিই, আমি যদি আরেকটু সুন্দর করে দিই, কিভাবে দিই? 25/2, তাহলে হবে। তুমি আগে বুঝছো কিনা সেটা বলো। এটার তো কোনো চেঞ্জ নেই। এবার এটার চেঞ্জ। এবার অঙ্ক কেমনে করবো? অঙ্ক করবো এভাবে, দেখো এনে কার্বন কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8, এই তো। আর সব পাশে কি হইল? হাইড্রোজেন, 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 প্লাস এই যে 25.5 অক্সিজেন, এটা হিসাব করতে হবে। 12.5 মোল অক্সিজেন পড়তেছে। দেন ওই যে কার্বন ডাইঅক্সাইড, এবার এটা অবশ্য সমস্যা হয়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড হবে ধরো এইরকম, এটা কয় মোল? 8। এই 8 দিতেই হবে। আর ওই যে পানি OH, এটা 9 দিতেই হবে। এখন তুমি হিসাব করো। এই বিক্রিয়ায় তাপ হিসাব করতে গেলে তোমাদের মধ্যে কেউ আছে এটা পারবা না? এই যে 1500 জন এখানে আসো,
এই যে একজন লিখেছে, আহা আলহামদুলিল্লাহ বুঝেছি। তোমাদের অনেকের লেখাপড়ার প্রতি ইচ্ছা দেখলে খুব ভালো লাগে, আবার অনেকের দেখি সব জায়গায় খালি একটা ফান করার একটা খালি মজা, ওদের সব কিছুতে মজা লাগে কিন্তু পড়তে মজা লাগে না, ওদের জন্য কষ্ট লাগে। পারবা? ভেরি গুড। যারা পারছো, পারবা, তারাই মানে এটাই তো স্বাভাবিক, পারাই তো উচিত। আচ্ছা আমি তাহলে এত কষ্ট করবো কাদের জন্য? পারবে না তাদের জন্য। আচ্ছা যারা পারবা না হিসাব করো, এটা কেন পারবা না? এখানে বিক্রিয়কের মধ্যে কে কে ভাঙতেছে এটা একটু মুছলাম হিসাবটা বোঝানোর জন্য, কারণ আমাকে আসলে অনেকগুলা জিনিস বলতে হবে, আজকের লাইফটা লম্বা হয়ে যেতে পারে। এটা হিসাব করো কি কি ভাঙতেছে। তোমার চোখের সামনে কি আছে? কার্বন, এটি সব হাইড্রোজেন না? এগুলো হাইড্রোজেন, সব এগুলো হাইড্রোজেন। তুমি হিসাব করো কয়টা সিএইচ ভাঙতেছে। তাহলে বিক্রিয়কে যেটা মানে রিয়াক্টেন্টে দেখো কি কি ভাঙতেছে। সিএইচ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে সিএইচ এই বন্ধন, এই সিএইচ বন্ধন ভাঙতেছে 18টা ভাঙতেছে। এবার দেখো সি সি বন্ধন দেখো 1 2 3 4 5 6 7। সি সি মানে কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, এইটা ভাঙতেছে কয়টা? এটা ভাঙতেছে 7টা। 1 2 3 4 5 6 7, একটা শেষ। এখানে কি? এই যে অক্সিজেন, তাহলে অক্সিজেন এইটা ভাঙতেছে কয়টা? এটা ভাঙতেছে 12.5। ওই যে 25/2, তার মানে 25.2 বা 12.5, এটা 12.5 লিখি, বেটার হয় 12.5। এখন তোমার ডেফিনেটলি তোমার বইয়ের মধ্যে এই বন্ধন শক্তির মান দেওয়া আছে, এই যে এখানে সিএইচ বন্ধন হচ্ছে 414। তাহলে বিক্রিয়কের জন্য প্রয়োজনীয় শক্তির মান কত? 18 ইন্টু কত? 414, এটা হিসাব হবে। সিসি কত? সিসি হচ্ছে 344, তাহলে এটা লেখো 344। আর অক্সিজেন ডাবল বন্ড কত? 498, তাহলে লেখো 498। এটা আসবে না হিসাব? এই হিসাব করে মিলাও, এখানে কত মিলাও। আচ্ছা মিলাইছো, এইবার আসো তুমি প্রোডাক্টে। তোমার সিও, এইটা একটু খুব খেয়াল করতে হবে। এই যে সিও, সিও এখানেই তো আছে দুইটা, তো 8 গুণ সিও এন একটা এন একটা, দুইটা, 8 দুগুণে কত? 16। তাহলে তোমার সিও এই যে বন্ধন, এটা এখন 16টা, এটা এখন কিন্তু 16টা। এগুলো পরীক্ষায় ভুল করলে। আর এটা কি? ওএইচ, এখানে একটা এখানে একটা, দুইটা, আবার 2 আবার 9 দিয়ে গুণ আছে, তাইলে এখন ওএইচ এই বন্ধন হচ্ছে কয়টা? 18টা। তাইলে এখন তুমি হিসাব করো তোমার সিও কত? তোমার সিও হচ্ছে কত? 724। হিসাব করো, এটা হবে 724, 16 ইন্টু 724, তাহলে একটা ভ্যালু আসবে। আর ওএইচ কত রে? ওএইচ হচ্ছে কই জানি আছে 464, তাহলে এটা হচ্ছে 464। এখন এটা হিসাব করো, তোমার এখানে একটা আসবে, এটা হচ্ছে B1, তোমার এখানে একটা আসবে, এটা হচ্ছে B2। এরপরেও যদি না পারো তাহলে শুধুমাত্র নিজের উপরে রাগ করবা, যে আয়নার সামনে দাঁড়াইয়া চিন্তা করবা যে আমি তাহলে কি, আমি কি হইলাম যেগুলো পারি না। এরপরে তুমি B1 B2 মাইনাস করে দিও। একটু ব্লার আসতেছে মাঝে মধ্যে এরকম। আচ্ছা বোর্ড ক্লিয়ার না? আমার কথা ক্লিয়ার? এখন ক্লিয়ার? হ্যাঁ, বোর্ড যে ক্লিয়ার না এটা আমি বুঝতেছি, কিন্তু আমি যে লিখে রাখছি এখন, বোর্ডটা তোমাদের সামনে একটু রাখলাম। বাবা সুফিয়া খাতুন, ইটস পিক্সেলেটেড। ওকে, এখন ক্লিয়ার? নূর নবী
ইশরাত জাহান জেরিন, ওয়াহিদুল করিম মিথু, ক্লিয়ার হওয়ার কথা। এবার যদি ক্লিয়ার হয় একটু তাকায়া দেখো, এই যে তোমরা 1400-1500 জন দেখতেছ, তোমাদের একজনের কাছেও এটা যদি আবার ক্লিয়ার না থাকে, তাহলে আমি যা বলছি শুধু নিজের উপরে রাগ করবা। এই যে দেবেশ দেবনাথ, বোর্ড ক্লিয়ার আছে দেখো। ওকে, এবার এটা যদি বোঝো তাহলে আসি। আজকের ক্লাসটা একটু লম্বা হবে আমার মনে হচ্ছে, কারণ অলমোস্ট 9:50। মুছে দিলাম, মুছে দিতেই হবে এটা, কারণ এটা এমন কিছু না যে একেবারে না বুঝে আজ জীবনে বোঝা যাবে না। এই বিক্রিয়াটা অলওয়েজ তাপ উৎপাদী বিক্রিয়া। কেন? কারণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করা মানে হচ্ছে দহন। সো ইটস অলওয়েজ মানে কি এক্সোথার্মিক রিয়াকশন। তোমাদের বইয়ের মধ্যে কি যেন কিছু লেখা আছে, আচ্ছা দাঁড়াও, তোমাদের বইয়ের মধ্যে আরে 178-79 নাম্বার পেজের মধ্যে ফটোকেমিক্যাল ধোয়া আছে। এটা বুঝবা, সহজ জিনিস। এইটা পারি না বললে একটা মার দিব। তারপরে 180 নাম্বার পেজের মধ্যে কিছু সিম্পল কথা লেখা আছে, গ্রিন হাউস আর গ্রিন হাউস ইফেক্ট। তোমাদের মনে অবশ্যই পারা উচিত গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস কি। তোমরা জানো যে গ্রিন হাউস সিম্পল একটা শব্দ, এটার মানে হচ্ছে কাচের ঘর। সিম্পল কাচের ঘর। ওই কাচের ঘরের ভিতরে শীত প্রধান দেশে যেখানে সূর্যের আলো কম, তাপ কম, কিন্তু গাছ বাঁচানোর জন্য লাগবে, তখন কাচ ব্যবহার করা হয়। কেন? কারণ কাচ তাপের কুপরিবাহী। তো কি হয়, সূর্যের আলো যখন পড়ে, বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট থাকে, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা কাচ ভেদ করে ভিতরে প্রবেশ করে, ভিতরের পরিবেশ গরম হয়। কিন্তু যখন তাপ বিকিত হবে, মানে বাইরে বের হতে চাইবে, তখন তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হয়ে যায়। এ কারণে ওই কাচ ভেদ করে ওই তাপ বের হতে পারে না। তার মানে এটা এমন একটা বিষয়, এটা হচ্ছে সিম্পল একটা হিট ট্র্যাপ, তাপের ফাঁদ। তাপ ঢুকবে কিন্তু বেরোতে পারবে না। তার মানে ভিতরের এনভায়রনমেন্টটা গরম থাকবে, আমার ভিতরের যে ভেজিটেবলস আছে, ভিতরের যে আমার ফুড প্রোডাকশন আছে, আমার যে কর্পস আছে, শস্য আছে, এটা টিকে থাকবে। উই নিড দ্যাট ফুড। কারণ এটার সাথে গ্রিন হাউসের ইফেক্টের কি তুলনা? গ্রিন হাউস ইফেক্টে আমরা সারাদিন কি করতেছি? পৃথিবীতে কোটি কোটি গাড়ি বানাচ্ছি, দুনিয়ার মনে করো যে গাড়ির পেছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো আমরা বানাচ্ছি, কার্বন পোড়াচ্ছি, এগুলো উপরে চলে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড লেয়ার তৈরি করে ফেলতেছে। ঠিক সেম, দিনের বেলা সূর্য ওঠে, তাপ ঢোকে, কিন্তু তাপ বেরোতে পারে না। তো বেরোতে না পারলে পৃথিবী কেমন হবে? ওই কাচের ঘরের মতো গরম হবে। তো গরম হইলে কি হবে? ওই যে আমাদের মেরু অঞ্চলে যে বরফগুলো আছে, ওগুলি সব গলতেছে, ওই বরফ গলবে। আর বরফ গললে পানি কি ঝর্ণা হয়ে আসবে? নো, পানি গিয়ে সমুদ্রের মধ্যে কি করবে? আমাদেরকে জলকেলি খেলাবে। জলকেলি মানে হচ্ছে এই যে বন্যা। ডেফিনেটলি যারা বন্যা প্রবণ এলাকাতে আছে, জামালপুর, সিলেটের কিছুদিন আগের খবর, কোত্থেকে আসে এত পানি? আমরা পৃথিবীটাকে গরম করে ফেলছি, আমাদের ভিতরটাকে আমরা হচ্ছে অশান্তির জায়গা বানায় ফেলছি। এগুলো খুবই সাইকোলজিক্যাল ইস্যু। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম মানে মাদার নেচার হচ্ছে এমন জিনিস, মাদার নেচার কারো সাইডে নেয় না, কারো পক্ষপাতে করে না। মাদার নেচার অলওয়েজ ডাজ হোয়াট? ব্যালেন্সিং লাইফ। ও লাইফ ব্যালেন্স করবে। একদিকে মেরে ফেলবে, একদিকে পানি বাড়ায় দিবে, একদিকে তাপমাত্রা বাড়ায় দিবে, একদিকে ঠান্ডা বাড়ায় দিবে। পৃথিবী শুধু দেখবে যে সারপ্রাইজিং ক্যারেক্টার, যদি আমরা আমাদের নেচারটাকে ঠিক না রাখি। এগুলো এখানে বলা হয়েছে। কঠিন? থ্যাংক ইউ। সবুজ বাংলা, সুন্দরবন প্রাথমিক বিদ্যালয়। ওকে, এইবার ইথানলকে কেন জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, এটা যে কোনো মানুষ বুঝবে, কারণ আমরা জীবাশ্ম জ্বালানি খরচ করে ফেলতেছি। এই জন্য ইথানল ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির উপরে চাপ কমাইতে হবে। দ্যাট ইজ এ সিম্পল উইশ, সিম্পল পারপাস টু ইউজ ইথানল অ্যাজ এ ফুয়েল। তো এখন আমাদের এই যে 181 নম্বর পেজের মধ্যে থেকে পড়া শুরু। 181 নম্বর পেজে কি আছে? তোমাদের বইয়ে ইলেকট্রোকেমিক্যাল সেল আছে।
এখন তোমরা একটু বোঝো, ইলেকট্রো শব্দটা হচ্ছে ইলেকট্রো কেমিক্যাল সেল। একটু ঠান্ডা মাথায়, তোমরা ক্লাস 9-10 স্টুডেন্ট, তোমাদের বয়স অ্যাটলিস্ট 15-16 এইরকম একটা লেভেলে, তোমাদের যথেষ্ট ম্যাচুরিটি আছে। তো এইটার হচ্ছে এমন একটা জিনিস যেখানে ইলেকট্রিসিটি আছে আর কেমিক্যাল রিয়াকশন হয়, নামই তো বোঝা যায়। তার মানে হয় কেমিক্যাল এনার্জি ব্যবহার করে ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে এক, আরেকটা হচ্ছে ইলেকট্রিসিটি ব্যবহার করে কেমিক্যাল রিয়াকশন করানো হবে। এই তো কথা। তাইলে এখন কয় ঘটনা? দুই ঘটনা। একটা হচ্ছে কি ইলেকট্রোলাইটিক, এবার তড়িৎ বিশ্লেষণ, সেই মজার জিনিস। আরেকটা হচ্ছে এটার উল্টাটা, এটা হচ্ছে গ্যালভানিক সেল। এবং তোমাদের মধ্যে কি কারো এই জিনিসটা দুইটার মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কি বুঝতে কষ্ট আছে? কষ্ট আছে? চিন্তা করছো আসলে কি হয়? ইলেকট্রোলাইটিক সেলে কি ব্যবহার করা হয়? ইলেকট্রোলাইটিক সেলে, ইলেকট্রোলাইটিক মানে তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক বিশ্লেষণ। আর এই যে গ্যালভানিক সেল, এটা আবিষ্কার করছে এক বিজ্ঞানী, তার নাম হচ্ছে লুইগি গ্যালভানি। তো তোমাদের মধ্যে এই যে যারা দেখতেছো, এদের মধ্যে যদি কোনো বিজ্ঞানী তৈরি হয়, হু নোজ, তো সে যখন একটা কিছু আবিষ্কার করবে তার নাম হবে সেটার সাথে। তা আমাদের তো সেই স্বপ্ন দেখতে হবে, নাকি আমরা হচ্ছে ওই যে ফেসবুক লাইভে এসে বা ইউটিউবে এসে যারা মজার মজার অবাঞ্ছিত কথা বলে তাদেরকে আমরা অনুসরণ করব? তাহলে তো আমাদের এই হাসর হবে তাদের সাথে, আমাদের স্বপ্ন হবে তাদের মতন। আমাদেরকে তো একটু উঁচু স্বপ্ন দেখতে হবে। তো এই যে গ্যালভানিক সেল নাম হয়েছে কেন? কারণ ইটালির বিজ্ঞানী লুইগি গ্যালভানি একটা ইনভেনশন করেছে এখানে। সে কি করছে? সে ইলেকট্রিক প্রোডাকশনই বানাইছে। কিভাবে? ইলেকট্রোলাইটিক সেল বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে বিদ্যুৎ পরিবহন যারা করে, সেটা ধাতু হইতে পারে, অধাতু হইতে পারে, সেটা তরল হইতে পারে। মানে কি স্যার? তার মানে আমি এই বিদ্যুৎ পরিবাহী যে শব্দটা বলছি, এটার ইংরেজি হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টেন্স পরিবাহকত্ব, কন্ডাক্টিভিটি পরিবাহকত্ব। কন্ডাক্টর মানে হচ্ছে যে পদার্থটা পরিবহন করে, সেটা ধাতু হইতে পারে, অধাতু হইতে পারে, তরল হইতে পারে। ধাতু মানে কি? যত মেটাল আছে। অধাতু, ইয়েস, গ্রাফাইট। কার্বন কি ধাতু না ধাতু? অধাতু, কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। তরলের হিসাব আসো, মার্কারি, মার্কারি বিদ্যুৎ পরিবহন করে। তো এরা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। তো যারা বিদ্যুৎ পরিবহন করে না, তারা কি? তারা অন্তরক। শব্দটা কি হবে? অন্তরক। কারা? তোমার কি স্বাভাবিক জ্ঞানে মনে হয় না? অন্তরক কারা? কাঠ, রাবার, প্লাস্টিক, কাঁচ, এগুলো অন্তরক। ইংলিশ কি? ইনসুলেটর। ইংরেজি পারা লাগবে। ইনসুলেটর, এগুলো হচ্ছে কি? ইনসুলেটর মানে কি? অন্তরক। আর পরিবাহী মানে কি? কন্ডাক্টর। এখন তুমি ইলেকট্রোলাইটিক সেল চিন্তা করো। এখন ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে বিদ্যুৎ পরিবাহী আছে, আবার তড়িৎ বিশ্লেষ্য আছে। তো ইলেকট্রোলাইটিক মানে বিদ্যুৎ পরিবাহী যারা, এটা তো তিনটা ভাগ বললাম। আর বিদ্যুৎ বিশ্লেষ্য যারা, এরা আবার দুই ধরনের। একটা হচ্ছে সবল, মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একেবারে খুব দ্রুত এটা বিশ্লেষিত হয়। আরেকটা হচ্ছে দুর্বল, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তোমাদের বই আছে। এবার আসি, ঘটনা একটু ব্যাখ্যা করেন স্যার। এবার ব্যাখ্যা করি। তোমরা প্লিজ সবাই, আবার বলছি, আগামী 10 মিনিট, আগামী 10 মিনিট কোনো ধরনের কমেন্ট করো না প্লিজ, রিকোয়েস্ট। আগামী 10 মিনিট একটু শোনো আমি কি বলি। এই যে মনে করো যে একদিকে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এটা হচ্ছে কি বাঁকা হয়ে গেছে নাকি? এই বাঁকাটা হয়, এটা একটা লম্ব ত্রুটি, কারণ আমি হচ্ছে এই পাশে নাই, এই পাশে আছি। আচ্ছা, এই হইল, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ।
আর এটা হচ্ছে গ্যালভানিক কোষ। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য আছে না? আছে। এই এখন যদি তুমি বুঝা না নিতে পারো তাহলে এটা হচ্ছে মানে আমি জানি না তোমাদেরকে আমি কি বলবো, কিন্তু যারা বোঝো টেক লাভ, আর যারা বোঝো না তারা একটু শোনো। এই যে তড়িৎ বিশ্লেষণ, এই যে গ্যালভানিক কোষ, বিষয়টা দেখো। তুমি একটা পাত্র নিলা, সেই পাত্রের মধ্যে একটা লিকুইড দিলা, সেই লিকুইডটা কি? তুমি বলতেছো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এই লিকুইডটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যারা গলিত অবস্থায় মানে লিকুইড অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এটা কপার সালফেট, জিঙ্ক সালফেট, সালফিউরিক অ্যাসিড, যে কোনো ধরনের গলিত, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, যা ইচ্ছা যে কোনো লবণের দ্রবণ, কিন্তু গলিত। আর তুমি একটা পাত্র নিলা, আচ্ছা, এখন তুমি এই পাত্রর মধ্যে কি দিবা? তড়িৎদ্বার। মানে কি? মনে করো এইখানে একটা দণ্ড আর এইখানে একটা দণ্ড। তোমাদের কাছে প্লিজ বলতেছি একটু মনোযোগ দাও। এই দণ্ড দুইটা যে একই ধাতুর হইতে পারে, আলাদা আলাদা ধাতুর হইতে পারে, এটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ ম্যাটার করে, পরে আগে বলতেছি। এটা হচ্ছে মেটাল, নন মেটাল। মনে করো কার্বন, এটাও কার্বন, মানে গ্রাফাইট দণ্ড, গ্রাফাইট দণ্ড, ওকে। এটা কপার, এটা জিঙ্ক, প্রবলেম নাই। এটা জিঙ্ক, এটা হচ্ছে গিয়ে ধরো লিথিয়াম বা অন্য কিছু। লিথিয়াম হচ্ছে অনেক বেশি হাইপার অ্যাক্টিভ। ধরো যে জিঙ্ক আর এটা কপার, এটা ম্যাটার করে না। ম্যাটার করে কি? ম্যাটার করে হচ্ছে যখন তুমি এটারে একটা বিদ্যুৎ উৎসের সাথে লাগাবা। তার মানে এখন তোমার একটা ব্যাটারি লাগাইতে হবে। এখন এই যে তুমি ব্যাটারি লাগাইলা, এইখানেই হচ্ছে খেলাটা শুরু। এই যে ব্যাটারি, এটা হচ্ছে চাবি, হ্যাঁ ব্যাটারি। তুমি যে ব্যাটারি একটা লাগাই দিলা, তো ব্যাটারির তো নিঃসন্দেহে একটা পজিটিভ আর একটা নেগেটিভ সাইড আছে। এইখানে আবার ব্যাটারি বুঝতে হবে, ওই যে আমি একটু ড্রাইসেল বুঝাবো। এই প্লাসের সাথে যে বাবাজি যুক্ত আছে সে সারা জীবন অ্যানোড। সে কি? সে কিন্তু অ্যানোড, এটা খেয়াল করতে হবে। এইটা অ্যানোড, তার মানে ব্যাটারির বা বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। এটা কি পরীক্ষার হলে আসলে তুমি কি অনেকবার চিন্তা করে তোমার বলতে হবে? নো। অ্যানোড কাকে বলে? ব্যাটারির তড়িৎ বিশ্লেষণের বা তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। মন থাকবে? আর ঠিক উল্টা ঘটনাটা কি হবে এখানে? এটা কি? এটা হচ্ছে, এটা কি? এটা তো পারি, এটা তো আমরা সবাই পারি। এটা ক্যাথোড। এখন তুমি মনে করো যে এখানে কিছু একটা দিছো, অবশ্যই কিছু একটা দিছো। ধরো তোমাদের অতি পরিচিত, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এটা আবার অনেকের কাছে প্রবলেম। এ কিউ মানে কি? আগেই বলছি, এ কিউ মানে অ্যাকোয়াস, জলীয় দ্রবণ। এটা ভাঙলে কি হবে? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। যদি পানি থাকতো তাইলে কি হইতো? এইচ প্লাস ও এইচ মাইনাস। যদি সালফিউরিক অ্যাসিড থাকতো কি হইতো? এইচ প্লাস সালফেট মাইনাস। যদি সিলভার সালফেট থাকতো কি হইতো? সিলভার প্লাস সালফেট মাইনাস। এটা সারাদিন লিখতে পারবো আমি, কিন্তু তুমি কনসেপ্টটা বোঝো। তোমার এখানে যখন সামথিং পজিটিভ আর নেগেটিভ আছে, ঘুরতেছে, ওরা কিন্তু আয়ন। যেটা মনে করো প্লাস, বুঝো কিন্তু, হ্যাঁ, যেটা প্লাস আর যেটা মাইনাস, ওরা কিন্তু এখানে ঘুরতেছে। তো যখনই তুমি কারেন্ট অন করলা, মানে ব্যাটারি অন করলা, বিদ্যুৎ প্রবাহ চালালা, কি একটা মজার ব্যাপার দেখো। এই দণ্ডের সাথে এই দণ্ডের কিন্তু কোনো ফিজিক্যাল কানেকশন নাই, কিন্তু এখন কি হইতেছে? যখনই ওরা পজিটিভ আর নেগেটিভ হয়ে যাবে তখন ওরা পরস্পরকে আকর্ষণ করবে। এই পজিটিভ যেটা প্লাস, সেটা যাবে ক্যাথোডের দিকে। মানে যত ক্যাটায়ন আছে
ক্যাটায়ন, ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, কোথায় যাবে? ক্যাথোডে। তার মানে ক্যাথোড নিজে মাইনাস, ও নিজে মাইনাস, তাহলে টানবে কাকে? ক্যাটায়নকে। এটা না বুঝলে কিন্তু খবর আছে। আর এই যে মাইনাস বাবাজি অ্যানায়ন, ও কার কাছে যাবে? ও যাবে প্লাসের কাছে। প্রকৃতির খেলা, তুমি কি করবা? তাহলে এই অ্যানোড ও নিজে প্লাস কিন্তু টানে অ্যানায়নকে। এখন ঘটনা হচ্ছে, তাহলে প্লাস যখন মাইনাসের কাছে যায়, মানে ক্যাথোডের কাছে যায়, তখন এই যে সোডিয়াম প্লাস বাবাজি, ও যে একটা নিজে প্লাস, ও এখন কি করবে? এই সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস ও এখন একটা ইলেকট্রন নিবে, কারণ ও তো নেগেটিভের সাথে কানেক্টেড। নেগেটিভ মানে কি? ব্যাটারির নেগেটিভ, তো সে তো ইলেকট্রন দিবে। তো ইলেকট্রন দিবে, যার কাছে ইলেকট্রন সে দিচ্ছে, সে তার কাছে গিয়ে ইলেকট্রন নিবে, নিয়ে তো সে সুন্দর মতো একটা ভদ্র ছেলের মতো পরমাণু হয়ে বসে থাকবে। কিউট। এখন এই যে একটা ইলেকট্রন নিল, এই ইলেকট্রন নেওয়া মানে কি? কি ইলেকট্রন নেওয়া মানে কি? বিজারণ। মন থাকবে, এটা হচ্ছে বিজারণ। তাই ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া হয়। মন থাকবে, এই কারণে ক্যাথোডকে বলে বিজারণ তড়িৎদ্বার। বিজারণ তড়িৎদ্বার। ঠিক উল্টায় দাও, এই যে ক্লোরিন বাবাজি, ও যে নেগেটিভ, ও আইসা কি করবে? এখানে আইসা সে আবার সাধুবাবু হয়ে যাবে, ওর মতন সবাই পরমাণু হইতে চায়, তখন সে একটা ইলেকট্রন দিবে ছাইরা। তা তোমরা সবাই জানো ইলেকট্রন ছাড়ন মানে জারণ, তাহলে এইখানে আইসা জারণ হবে। তাই এই অ্যানোডকে জারণ তড়িৎদ্বার বলে, জারণ তড়িৎদ্বার বলে। কি সাবাস, কি বুঝছ? আমি কিন্তু একেবারে প্রাইমারি লেভেলে কথা বলছি। এখন তোমরা অনেকে বলতে পারো স্যার প্রাইমারি লেভেল মানে কি বুঝাইলেন? আমরা কি প্রাইমারি স্কুলে পড়ি? বিষয়টা না, এটা হচ্ছে এই জ্ঞানের যে সীমা, তার প্রাইমারি লেভেল। ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা এই যে এত কিছু যে বুঝতেছো, তখন ওই বোঝার পরে সেখান থেকে শুরু করতে হবে। তাই অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, এসএসসিতে কিছু ফাঁকি দিয়ে সামনে গেলে ওই বিপদে পৃথিবীর আর কেউ পড়বে না, খালি তুমি পড়বা। আমি বারবার এক কথা বলি, তোমাদের খারাপ লাগলে আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু আমি যেটা বলি সেটা রাইট। তুমি যদি এসএসসিতে মানে খারাপ না, আসলে কিছু বাদ দিয়ে শর্টকাট, হ্যাঁ, না বুঝা ইন্টারমিডিয়েটে যাও, তখন মনে হবে কে যেন তোমাকে পাটাপুতার মধ্যে এরকম পিষতেছে। ফিল হবে, এটা বায়োবিও ফিলিংস। তখন কিন্তু অনেক কষ্ট হবে, ওই কষ্টটা আমি তোমাদের দেখতে চাই না। এই কারণে ম্যাট্রিকের কিছু বাদ দিয়া, কিচ্ছু না, বইয়ের কোনো পৃষ্ঠা বাদ দিবা না। পরীক্ষা আসবে কি আসবে না পড়ার চিন্তা করবা, আগে পড়ে নাও। এই পড়ার জন্য 2 বছর টাইম, 2 বছর। আর ইন্টারের এক একটা বই এটা পড়ার জন্য টাইম পাবা 6 মাস। মাইন্ড ইট। এটা কি কোষ? গ্যালভানিক কোষ। এখানে তো একটা পাত্র ছিল, এইখানে কি পাত্র? এখানে হচ্ছে পাত্র 2টা। বাবা, পাত্র এখন 2টা। এটা কিন্তু বিয়ের পাত্র না, এটা হচ্ছে কিসের পাত্র? বিশ্লেষণ পাত্র। এখন এরপর আমি কি বলবো তোমরা এটা জানো। এখন ঘটনা হচ্ছে এইখানে, মাশাল্লাহ কি কিউট, এই পাত্রে একটা, ওই পাত্রে আরেকটা। 2 পাত্রের ধরন দেখতে একই রকম হলো, এদের ভিতরে কিন্তু 2টা পদার্থ আছে। এই বেচারি, এই হচ্ছে কি জিঙ্ক সালফেট। বলে স্যার এত কিছু থাকতে কেন জিঙ্ক সালফেট? কারণ এটা এক্সপেরিমেন্টাল। তুমি যদি এখন নতুন কিছু বানাও তাহলে নতুন কিছু হবে। আর এখানে কি হবে? কপার সালফেট। এগুলো দিলাম মুইচা। তো এখন তুমি জিঙ্ক সালফেট আর কপার সালফেট। এখন মজাটা হচ্ছে এই জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক দণ্ড,
এমনভাবে দেওয়া হবে, বিউটিফুল। আবার কপার সালফেটের মধ্যে কপার দেবে। তো এই যে বাবাজি, ও হচ্ছে জিঙ্ক আর ও হচ্ছে কপার। কি কিউট! জিঙ্কের মধ্যে জিঙ্ক, কপারের মধ্যে কপার, এত মিল মহব্বত। তাইলে এখন তাদেরকে আরেকটু মিলবন্ধনে আবদ্ধ করা উচিত। এখন দুজনকে একটা তার দিয়ে মিল করায় দিব। ভালোবাসার সেতু বন্ধন। এই যে ভালোবাসার সেতু বন্ধন, এটা যে আসলেও কাজ করতেছে, মানে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা, এটা কি ফাংশনাল না নন ফাংশনাল, এটা বোঝার জন্য মাঝে মধ্যে টেস্ট করতে হয়। তো এই যে ভালোবাসার সেতু বন্ধন ওদের মধ্যে আছে, ওরা যে আসলে কিছু করতেছে, এটা কীভাবে টের পাবো? তো এখন আমরা একটা বাতি লাগাই দিব। দিলাম একটা বাতি লাগায়, মাশাল্লাহ, বাতি তো মনে করো যে সুন্দর করে জ্বলে উঠবে। ছোটবেলায় আমরা একটা ইসে দেখতাম, অ্যাড দেখতাম, ফিলিপস বাতির অ্যাড। ওই ফিলিপস বাতিটা জ্বলে উঠবে এইভাবে। এখন বাতি যখন জ্বলে উঠবে তখন কিন্তু আমাদের মনে হবে যে হ্যাঁ, ভালোবাসার সেতুবন্ধন কাজ করতেছে। এখন তাইলে চিন্তা হবে, তাহলে ভালোবাসার সেতুবন্ধন যে কাজ করতেছে এর পিছনে রহস্যটা কি? রহস্য হচ্ছে দুইজনই খুব সুন্দর দেওয়া এবং নেওয়া চলতেছে। এখন দেওয়া নেওয়া যে চলতেছে, কিভাবে বুঝবো এইভাবে, এই যে জিঙ্ক, ও তো খুব অ্যাক্টিভ। ভালোবাসার মধ্যে যে কোনো একজন এক হলেই হয়। তো এই যে জিঙ্ক, ও হচ্ছে ইলেকট্রন দেয়। ও ইলেকট্রন দিয়ে মাশাল্লাহ নিজে ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়। কি কিউট একটা ব্যাপার! ও হচ্ছে ইলেকট্রন দিয়ে দিবে। এখন যে দিবে, কোত্থেকে দিবে? ওর যে বডিটা, মানে জিঙ্কের যে বডিটা, সেখান থেকে দিবে একটা একটা করে। তাহলে ওর, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বাইরে থেকে ব্যাটারি লাগাইছি, তার মানে ব্যাটারি কাজ করে বিদ্যুৎ প্রবাহ চালাচ্ছে, আর ও নিজেই ব্যাটারি। কিভাবে? ওই যে বাতি জ্বলতেছে, ওদের তোর বাইরে থেকে শক্তির দরকার হচ্ছে না। দ্যাট ইজ দ্য মেইন ফাংশন, দ্য ডিফারেন্সিয়েট ফাংশন। এখন কি হবে? এই যে জিঙ্ক, ও আস্তে আস্তে চিকন হয়ে যাবে। আহা, শুধু দিচ্ছে আর দিচ্ছে, এ দিতে 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 হয়ে গেল চিকন হয়ে গেল। আহা, তো এই যে জিঙ্ক যে চিকন হচ্ছে কেন? কারণ ও তো ওর বডি থেকে একটা করে জিঙ্ক সরাচ্ছে আর সরাচ্ছে, আর কি উৎপাদন করতেছে? এই যে ইলেকট্রন যেটা দরকার, ওই ইলেকট্রন এই জিঙ্কের মাধ্যমে এই তার, এই যে ভালোবাসা এখানে যে আসতেছে, তাহলে এটা নেওয়ার জন্য তোর রেডি থাকতে হবে। ও কিভাবে নিবে? এই যে এটা কি? কপার সালফেট। সে ভাঙবে এইভাবে, কপার 2+ আর সালফেট মাইনাস। ওই যে কপার 2+ দিলেই হবে, নেওয়ার মতো কাউকে থাকতে হবে। তো এই যে কপার বাবাজি 2+, ও হচ্ছে ওই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন দিল, সেই দুইটা ইলেকট্রন নিয়ে সে খুব সুন্দর কপার হয়ে সলিড হয়ে গেল। এখন মজাটা হচ্ছে কি, একজন শুধু গিফট দেয় আর একজন শুধু গিফট নেয়। তো নিতে নিতে মোটা হয়ে গেছে। এখন মনে করো, এই যে মনে করো অবস্থাটা, কি একটা অবস্থা! একজন চিকন হয়, একজন মোটা হয়। কারণ কি? একজন তো দিতেই থাকে। এখন কখন সম্পর্কটা সুন্দর হবে? যখন দুইজনই দুজনকে দিবে। আচ্ছা, ওটা মানুষের জন্য প্রযোজ্য, এখানে এটা প্রযোজ্য না। এখানে ও শুধু দেয়, দিতে দিতে ও চিকন হয় আর ও মোটা হয়। এখন এই চিকন মোটা হইতে হইতে পরিবেশের মধ্যে কিছু অপ্রয়োজনীয় পদার্থ চলে আসে। সেইটা আবার কি? বলে এই যে কপার, ও তো দুইটা ইলেকট্রন নিয়ে গিয়ে মার্শাল্লাহ ওরে মোটা বানায় ফেলছে, মানে ও নিজেকে নিজে মোটা বানাইছে। আর এই বেচারি আস্তে আস্তে ওকে। তো এখন ও যখন চিকন হইল, তাহলে সেই চিকন হওয়া জিঙ্ক 2+ গুলো এখানে গুড়গুড় করতেছে, ক্ষয় হয়েছে। আর ওই যে ওইদিকে সালফেট, এটার তো কোনো কাজই নাই, ও এখানে মনে করো বাড়তেছে। এই হলো আরেক ঘটনা। এখন এই যে একদিকে জিঙ্ক বাড়তেছে, জিঙ্ক 2+, এটা বাড়তেছে, আবার ওই পাশে সালফেট বাড়তেছে। এই দুই বাড়াবাড়ি কমাবো কিভাবে? এই দুই বাড়াবাড়ি কমানোর বুদ্ধি হচ্ছে টুক করে একটা লবণ সেতু লাগাই দিব।
লবণ সেতু, ও মাই গড, এটা কি জিনিস? এই লবণ সেতুটা হচ্ছে এই এখন হচ্ছে এটা হচ্ছে ঘটক, দুই ঘটক আইসা বলবে আসো তোমাদের কার কি আছে আমাকে দাও। এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ মানে সোজা বাংলা হিসাব লবণ সেতু। হ্যাঁ, এটা কিন্তু পদ্মা সেতু না, এটা লবণ সেতু। এই সেতু লবণ দিয়ে হয়। তো লবণ দিলে মানে কি, ও মাই গড, লবণ দিব, এটা কিসের লবণ? এটা পটাশিয়াম ক্লোরাইডের লবণ। তো এটা দিলে লাভ কি? এটা লাভ হচ্ছে এই পটাশিয়ামের যে প্লাস, আরেকটা কিউট ব্যাপার, এই ক্লোরাইডের যে মাইনাস, ওরা দুজন বলবে এইবার আসো তোমরা যে কি বাড়াবাড়ি করতেছিলা, তোমার এখানে জিঙ্ক 2+ আর তোমার এখানে সালফেট 2-, এবার আসো আমরা একটু ব্যবসা করি। তখন এই জিঙ্ক 2+, ওই যে পটাশিয়াম ক্লোরাইডের মাইনাসটা আছে, ওই মাইনাসের সাথে যুক্ত হইয়া সে আরেকটা কিউট পদার্থ জিঙ্ক ক্লোরাইড বানায় ফেলবে। বাহ! আর এই যে আরেক বাবাজি সালফেট ওইখানে আছে, ও ওয়েট করে পটাশিয়ামের জন্য। তো পটাশিয়াম এই সালফেটকে টুক করে নিয়ে নিবে, চলো তাহলে তারাও পটাশিয়াম সালফেট বানাবে। মাঝখান দিয়ে লাভ হচ্ছে কার? মাঝখান দিয়ে লাভ হচ্ছে এই ফিলিপস বাতির, সুন্দর করে জলজল করতেছে। বলে না, এনেও কিন্তু একটা ঘটনা আছে। ও কি সারাক্ষণ জলজল করবে? নো 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 নো, সারাক্ষণ জলজল করবে না। কেন? মানে জিঙ্কের আর তার কাজ নাই, সারাদিন খালি ইলেকট্রন দিবে না, বেচারি শুকাইতে শুকাইতে একটা সময় আর পারবে না। তাইলে কপারের উচিত ছিল না ওকে কিছু দেওয়া, কিন্তু কপার খুব দুষ্ট, দেয় না, একেবারে মোটা হয়ে গেছে। এখন এই বাতি বেশিক্ষণ জ্বলবে না, বাতি জ্বলবে মাত্র, বাতির সিস্টেমটা হচ্ছে এটা মাত্র 1.1 ভোল্ট। কেন? কারণ এই জিঙ্ক সালফেট হচ্ছে 1.0 মোলার, কপার সালফেটে হচ্ছে 1.0 মোলার। সো ইন দ্যাট কেস দ্য ভোল্টেজ ইজ অলওয়েজ 1.1 ভোল্ট। কি কিউট একটা ব্যাপার। তো এখন এই যে 1.1 ভোল্ট বাতি, যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে, জিঙ্ক যত বড়, জিঙ্ক যত বেশি ইলেকট্রন দিতে পারবে ততক্ষণ চলবে, যতক্ষণ ইলেকট্রন দিতে পারবে না এরপরে আর চলবে না। এবার বলো, এবার জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের দ্রবণীকে লবণ সেতুটা গলে যাবে না? গলে যাবে মানে এই যে দেখো, গলে যাবে মানে ও তো গলার জন্যই আমি দিছি, কারণ আমি তো চাই যে এখানে আয়নের সমতাকরণ হোক। ওর তো এখানে জিঙ্ক বেড়ে যাচ্ছে, ওর এখানে কপার সালফেট বেড়ে যাচ্ছে, তো এই বাড়াবাড়ি তো ইজ নট গুড। দেন আই উইল অ্যাড আ সল্ট ব্রিজ টু হোয়াট, টু ডু হোয়াট, এক শব্দ বলতে হবে। এই লবণ সেতুটা ব্যবহার করা হয় কেবল দুই পাত্রের আয়নের সমতাকরণ করার জন্য। ইয়ামিনুল আহসান, আই হ্যাভ টেকেন ইউর লাভ। এই মালিহা ইসলাম, কি বোঝো না ভোল্ট আর মোল? এটা হচ্ছে যেই স্বাভাবিক যে মোলারিটি জিঙ্ক সালফেটের, এটা হচ্ছে 1 মোলার, আর কপার সালফেটের হচ্ছে 1 মোলার। তো ইউজুয়ালি এই ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করলে যে ভোল্টেজ পাওয়া যায় সেটা হচ্ছে ইউজুয়ালি ভোল্টা গ্যালভানিক সেলের, সেটা হচ্ছে 1.1 ভোল্ট, আর ড্রাই সেল যেটা সেটার হচ্ছে ইউজুয়ালি 1.5 ভোল্ট। ক্লিয়ার? এভরিবডি সে ইয়েস। আমি যা বলেছি এরপরে যদি কঠিন লাগে একেবারে মায়ের লাগাবো। বলে স্যার আপনি তো আমাদেরকে পাইবেন না, কিভাবে মাইল লাগাবো? আসলে এই মাইল লাগানোর জন্য বডি নিয়ে হাজির হইতে হবে না, এটা এমন মায়ের পরীক্ষার হলেই বোঝা যাবে যে কিভাবে মায়ের আসে। পরীক্ষার হলে যে কি পরিমাণ খারাপ লাগে যখন একটা প্রশ্ন দেওয়া থাকে, তোমার মনে হবে আল্লাহ এটা যদি আরেকটু পড়ে যাইতাম তাইলেই পারতাম, তখন মনে হবে যে পিছন থেকে কে যেন মারতেছে। তুমি একটাবার ভাবো, পরীক্ষার হলে তুমি সব পড়ে গেছো, পরীক্ষার হলে প্রশ্ন দিছে যেটা দিতে হবে না ওইটাও পারো, মানে 8টার মধ্যে 5টা দিতে হবে, তোমার কি এরকম ফিলিংস হয় না যে ওই 8টা প্রশ্ন দেখে মনে হবে যে সব পারো, তার মধ্যে থেকে একটু বাইচে টেছে 5টা দিয়ে আসবা? তো ওই 8টা প্রশ্ন বই থেকেই তো আসছে,
তো তুমি পারবা না কেন? পারবা না কেন? ওই যে আমি বললাম না, পৃথিবীর দুর্বলদের পছন্দ করে না, এটা পৃথিবীর নিয়ম। সুতরাং পারি না, বুঝি নাই, ডাজন্ট ওয়ার্ক। ভেরি গুড। আচ্ছা, তাইলে এটা যদি বোঝো তাইলে তো ভালো কথা। এটা বুঝলে কই যাব আসলে এখানে আরো অনেক কিছু বলার কথা ছিল। আচ্ছা, তাইলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর এটা হচ্ছে গ্যালভানিক কোষ। তোমরা একটু কষ্ট করে 192 পৃষ্ঠা খোলো তো সবাই। 192 পৃষ্ঠা খুলছো? আচ্ছা, এবার একটা পার্থক্য আছে, পার্থক্যটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও। দেখো তো পার্থক্যে কি লেখা আছে। যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় কি ব্যবহার করে? তড়িৎ শক্তি। এই যে আমি এখানে একটা ব্যাটারি ব্যবহার করছি আর বিক্রিয়া হচ্ছে, এটা। আর এইখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটা গ্যালভানিক কোষ। ফার্স্ট জিনিস ক্লিয়ার, বিদ্যুৎ উৎস ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া করা হচ্ছে, আর এখানে রাসায়নিক বিক্রিয়া করানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। মাইন্ড ইট। তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত, আর এই বেচারি কি, এই যে এখানে অ্যানোড ঋণাত্মক, মানে কি এই যে জিঙ্ক, এটা কিন্তু অ্যানোড, জিঙ্ক এটা কিন্তু নেগেটিভ, আর এটা কিন্তু পজিটিভ। খুব খেয়াল করতে হবে, কারণ জিঙ্ক তো ইলেকট্রন দিচ্ছে, জিঙ্ক ইলেকট্রন দিচ্ছে, আর এখানে এই যে দেখো অ্যানোড পজিটিভ, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। গুড, সবাই বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ। এবার পড়া তো আরও বাকি আছে, এবার পড়া এটা মুছে দিলাম। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো, ওই তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কিসের তড়িৎ বিশ্লেষণ দেওয়া হচ্ছে। মনে করো যে এখানে একটা পাত্র আছে, সেই পাত্রে সিমিলার ওয়েতে বলা হইলো যে এটা অ্যানোড, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ অ্যানোড অ্যান্ড হোয়াট ইজ ক্যাথোড, ম্যাটার হচ্ছে পরে। ম্যাটারটা কোথায়? ম্যাটারটা হচ্ছে যখন দুইটাকে আমি অ্যাড করে দিব ব্যাটারির সাথে, দেন ইট উইল ওয়ার্ক অ্যান্ড দেন হোয়াট উইল হ্যাপেন হচ্ছে এখানে যদি অ্যাসিড মিশ্রিত পানি থাকে, তাহলে ধরো এখানে পানি আছে আর সালফিউরিক অ্যাসিড আছে, হোয়াট উইল হ্যাপেন? ওয়াটার উইল বি ব্রেকিং ডাউন অ্যাজ H+ অ্যান্ড OH-, without any confusion. Sulfuric acid would be like that. যদি একই দ্রবণ, even think about sodium chloride, it is sodium plus and chloride minus, sulfuric acid H+, SO4 2-. Simply. So there are two separate scenario. Think about it. এখন যদি একটা দ্রবণের মধ্যে একাধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে, এই যে একাধিক অ্যানায়ন, তাইলে বাবা কি আগে যাবে? বলে স্যার এই একটা ঘটনা তো বললেন, মাথাটা কেমন যেন করতেছে। আচ্ছা, কেমন করতেছে আমি একটু বলি। এই যে তোমাদের বইয়ের 185 নম্বর পেজে এরকম একটা ছক দেওয়া আছে, এই যে ছকটা, এই ছকটা কি বুঝছো? এই ছকটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ছক। এটার মধ্যে যে নিচে আছে সে আগে দৌড় দিবে। এখন হাইড্রোক্সিল এবং এখানে দেখো এই যে H+, এটা তো সেম জিনিস, সুতরাং এখানে প্রোটন ছাড়া আর কিছু নাই। তার মানে এই দুটো হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাথোডে কি হবে? বিজারণ। খুব খেয়াল করতে হবে। তাহলে ক্যাথোডে যে বিজারণ হয়, তাহলে H+ অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন নিয়ে H হবে, কিন্তু একটা হাইড্রোজেন তো থাকতে পারে না, দুইটা লাগে। তাহলে দুইটার জন্য দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন নিয়ে H2 গ্যাস হবে। এটা হচ্ছে পারফেক্ট রিয়াকশন। কিসের? ক্যাথোডের। আচ্ছা, এবার আসি মজার ব্যাপার, হাইড্রোক্সিল এবং সালফেটের মধ্যে কে যাবে? হাইড্রোক্সিল এবং সালফেটের মধ্যে কিন্তু হাইড্রোক্সিল আগে যাবে। খেয়াল করে দেখো তোমাদের বইয়ে হাইড্রোক্সিল নিচে আছে।
এবং হাইড্রক্সিলের রিয়াকশনটা কিন্তু মনে রাখতে হবে। হাইড্রক্সিলের রিয়াকশনটা হচ্ছে মনে রাখতে হবে। কেন? এখানে কিছু রিয়াকশনটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের। অ্যানোড রিয়াকশন হচ্ছে এটা জারণ অর্ধবিক্রিয়া। এই যে হাইড্রক্সিল ও একটা ইলেকট্রন ছেড়ে দিবে। আচ্ছা, তাহলে আরেকটা হাইড্রক্সিল সেটা নিয়ে H2O হবে, আর একটা সিঙ্গেল অক্সিজেন হবে। H2O একটা অক্সিজেন। এই একটা অক্সিজেন আবার একা থাকবে না, তখন ও আরেকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে O2 হবে। ফাইনালি দ্য রিয়াকশন ইজ, তাহলে একটা অক্সিজেন নিতে যদি দুইটা OH লাগে, তাহলে একটা অক্সিজেন অণু করার জন্য দুইটা OH লাগবে, দুইটা O লাগবে। তাহলে টোটাল রিয়াকশন হচ্ছে 4টা হাইড্রক্সিল থেকে 2টা পানি, একটা অক্সিজেন আর 4টা ইলেকট্রন বের হবে। এটা হচ্ছে ফাইনাল রিয়াকশন। এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু খাতায় লেখার জন্য। ডু নট মিস ইট, ডু নট। মমিন খান, রিপ্লাইয়ের দরকার নাই, তুমি আগে নিজে বোঝার চেষ্টা করো। এখানে একটা, তুমি যখন ক্লাসে, তোমার টিচার যখন ক্লাস করায়, তখন স্যার, তুমি কি কথা বললে স্যার কথা বলতে পারবে? হোক সেটা ক্লাসরুম আর এটা ভার্চুয়াল, তুমি আগে পুরো সময়টা দাও। কারণ আমি তো এখানে অনবরত কথা বলছি, 90 মিনিটস আমি অনবরত কথা বলি। এখানে একটা কষ্টের ব্যাপার আছে। কমেন্টের রিপ্লাই পরে, আগে আমি যা বলছি একটু বোঝার চেষ্টা করো। ওই কমেন্টের রিপ্লাই যে তুমি ইনস্ট্যান্টলি পাবা আর তুমি সাথে সাথে বুঝা যাবা, আর ততক্ষণের মধ্যে আমি যে একটা ইম্পর্টেন্ট কিছু বলতেছি ওটা তোমার কানে ঢুকবে না। কেন? কারণ হিউম্যান ব্রেইন একসাথে 2টা কাজে মনোযোগ দিতে পারে না। তখন তুমি বুঝবা না যে আসলে তুমি কোনটা পাইতে গিয়ে কোনটা হারাইছো। এই কারণে ইটস অলওয়েজ বেটার ক্লাসে যখন স্যার পড়াবে তখন সাইলেন্টলি মনোযোগ দিয়ে স্যারের দিকে, স্যারের কথার দিকে অ্যাটেনশন দেওয়া। এটা শুধু আমার ক্ষেত্রে না, জীবনে যখন তুমি যাবা, ইভেন তুমি যখন টিচার হবা, তুমি একটা ইউনিভার্সিটির লেকচারার হয়েছো বা ইউনিভার্সিটিতে পড়াও, তখন তুমি যখন বলবা, তখন তোমার সামনে যদি কোনো স্টুডেন্ট কথা বলে, অবাঞ্ছিত কথা বলে, তুমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস পড়াচ্ছ, তখন নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। সেম থিংস ওয়ার্কস ফর এভরিবডি। দিলাম মুছে, এইবার আসল পড়া পড়তে হবে। স্যার এতক্ষণ ধরে তো আসল পড়াই হলো। আচ্ছা, আসল পড়ার আরেকটা জিনিস বাকি ছিল, সেটা অবশ্য আমি অলরেডি বলেছি। যদি দ্রবণের ঘনমাত্রা বেশি থাকে তাহলে ওই আয়নটা যাবে, এটা কাজ করবে না। আবার তড়িৎদ্বারের উপরেও নির্ভর করে। ইন সাম কেসেস যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তাহলে হাইড্রোজেন যায়, আর যদি মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করা হয় তাহলে সোডিয়াম যায়। এটা একটু জাস্ট তোমাদের বলে রাখলাম। সোডিয়াম আর মার্কারি একসাথে যুক্ত হয়ে নতুন এই যৌগটা তৈরি করে, এটার নাম হচ্ছে অ্যামালগাম। অ্যামালগাম মনে থাকবে, সোডিয়াম আর মার্কারি যুক্ত হয়ে অ্যামালগাম হয়। ওকে, এইবার ড্রাই সেল। তোমরা নিঃসন্দেহে জানো যে একটা ড্রাই সেলে চারপাশে একটা 10 তার আবরণ থাকে না? এবং মাঝখানে একটা কার্বন দণ্ড এমনভাবে সেট করা হয় যে সেটা যাতে 10 তাকে টাচ না করে। এটার ওপরে একটা পিতলের টুপি থাকে, পিতলের টুপি, এবং এখানে পেস্ট থাকে, পেস্ট, কার্বন কয়লা, গুড়া, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এগুলো থাকে। এটার নাম হচ্ছে ল্যাকলেন্স সেল। ল্যাকলেন্স সেল। আমি এটা আমার ইংলিশ ভার্সন চ্যানেলে, ফাহাদস টিউটোরিয়াল, আমি আবারও বলে দিচ্ছি কেন। কারণ এখানে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংলিশ ভার্সনের ক্লাস আমাদের স্কুলে এসে চাচ্ছ, কিন্তু আমি এটাকে আলাদা করেছি একটা গুণগত কারণে। কারণ বাংলা ভার্সনের স্টুডেন্টের কাছে যদি ইংলিশ ভার্সনের ক্লাস চলে আসে রিকমেন্ডেশনে, এটা আমার জন্য মৌলিক একটা পার্থক্য। এই কারণে এই চ্যানেলটা শুধুমাত্র ইভি স্টুডেন্টের জন্য, ইংলিশ ভার্সনের জন্য। দ্যাট ইজ ডিফারেন্ট।
এইটার ব্যাখ্যা এখানে দিয়েছি, বাংলা ভার্সনে দেইনি, কারণ এটা একটা আমি অধ্যায়ের সাথে আলোচনা করেছি। এটাকে ল্যাকলেন্স সেল বলে, ড্রাই সেল, বিকজ এখানে যে জিনিসগুলা থাকে এটা কি, এটা কার্বন দণ্ড। অলওয়েজ মাথা রাখতে হবে, এখানে একটা কি আছে, ধাতব টুপি আছে। কি কি থাকে, এই যে বাইরের যে পাত্রটা, এটা কিসের, এটা হচ্ছে জিঙ্কের পাত্র, জিঙ্ক। তখন জিঙ্ক 2+ আবার 2টা ইলেকট্রন দেয় জিঙ্ক। এই যে 2টা ইলেকট্রন দিল, এটা কিন্তু অ্যানোড, অ্যানোড অর্ধ বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়াটা হচ্ছে কারণ জিঙ্ক ইলেকট্রন দিচ্ছে। ক্যাথোডে কি হচ্ছে, এখানে কি কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কাঠ কয়লা, কাঠের গুঁড়া, কয়লা প্লাস স্টার্চ, এবং একটা আঠা বানানো হয়, সেই আঠা দিয়ে এটা দেওয়া হয়। তখন বিক্রিয়াটা কি হয় খেয়াল করো, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম প্লাস, ওকে, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ওই যে 2টা ইলেকট্রন ও যে ছাড়লো, এরা এখন বিক্রিয়া করবে, করে দেখো কি করে, এই যে 4 দুগুণে কত, 8, এখান থেকে হবে 2 অ্যামোনিয়া, তাহলে 3 দুগুণে 6, 8টা থেকে 6টা আসছে, বাকি থাকলো কয়টা, 2টা কি হাইড্রোজেন। আচ্ছা, এখানে ম্যাঙ্গানিজ কয়টা, 2টা, এটা হবে Mn2O3, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। অক্সিজেন এখানে 4টা থেকে 3টা থাকলো 1টা, এই 2 হাইড্রোজেন আর এই অক্সিজেন হিসাব করে পানি হবে, বিক্রিয়া হয়ে গেছে। তার মানে এই যে জিঙ্ক ইলেকট্রন দেয়, ওই জিঙ্ক যে ইলেকট্রন দিচ্ছে চারপাশ থেকে, সেই ইলেকট্রনগুলা ক্যারি করে এই কার্বন দণ্ডের দিকে নিয়ে আসতেছে এই মিশ্রণগুলা। তখন কি হয়, এই ইলেকট্রন এই কার্বন দণ্ড দিয়ে পাস হতে থাকে, ইলেকট্রন পাস হতে থাকে। And that is why this is the what, this is productions, I mean electron production. এবং এই ড্রাই সেলের যে ভোল্ট, এটা হচ্ছে 1.5 ভোল্ট। মন থাকবে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে সবসময় জারণ থাকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, বোঝা গেল? ওকে, এখন যদি বোঝা যায়, তোমরা এই চ্যাপ্টারে একটু চেষ্টা করবা যতগুলা জিনিস আছে সবগুলা জিনিস একটু শান্তিমতো বোঝার। এখানে যে হাইড্রোজেন ফুয়েল সেল আছে, তোমরা হাইড্রোজেন ফুয়েল সেলের বিষয়টা একটু মাথায় রেখো। এটা যদিও তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে এটা, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে বেকন সেল, মানে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। হ্যাঁ, ফুয়েল সেল, এটার আরেক নাম হচ্ছে বেকন সেল। এটা বেসিক্যালি আর কিছু না, এটা হচ্ছে জাস্ট মানে এক ধরনের ড্যানিয়েল সেলই। এই সেলটাতে যেটা থাকে, একটা হচ্ছে এই দিক থেকে হাইড্রোজেন ঢোকার, হাইড্রোজেন গ্যাস ঢোকার রাস্তা থাকে, আর এই পাশ দিয়ে অক্সিজেন গ্যাস ঢোকার রাস্তা থাকে, এবং উভয়ে এই পুরা জিনিসটা হচ্ছে 2টা আলাদা চেম্বারে ভাগ করা থাকে, 2টা আলাদা চেম্বার। এবং এই যে এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে গ্রাফাইট, এই যে এই 2টা হচ্ছে গ্রাফাইট, এবং এই গ্রাফাইটের মধ্যে অনেক ছিদ্র আছে, ছিদ্র, ওই ছিদ্র দিয়ে, এবং এই যে মাঝখানে, এই মাঝখানে হচ্ছে গলিত পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে। তো ভেরি সিম্পলি এইখানে কি হয়, যখন হাইড্রোজেন দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, আবার এদিক দিয়ে বের হয়ে যাওয়ার এবং এখান দিয়েও বের হয়ে যাওয়ার কিন্তু অপশন আছে। এগুলো হচ্ছে দাহ্য পদার্থ বের হয়ে যায়। আসলে কি হয়, সিম্পলি এই হাইড্রোজেন আর অক্সিজেনকে বিক্রিয়া করায় পানি উৎপন্ন করা হয়, এবং পানি উৎপাদন করার সময় হাইড্রোজেন জারিত এবং অক্সিজেন বিজারিত হয়। সিম্পলি এখানে ইলেকট্রনের মানে তড়িৎ উৎপাদন করার একটা বুদ্ধি,
এটা বেসিক্যালি হচ্ছে হচ্ছে অনেক বেশি পরিমাণে তড়িৎ উৎপাদন করতে পারে। হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের যে ইসে মানে কি বলে এটাকে সংযোগটা, এটা অনেক বেশি পরিমাণে দেওয়া যায়। এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও আপলোড করে দিব। এই হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের আরেক নাম হচ্ছে বিকন সেল। এখানে সিম্পল এই বিক্রিয়াটা হয়, এই পানিটা এখান দিয়ে বের হয়ে যায়, মাঝখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, দুই পাশে আলাদা চেম্বারে গ্রাফাইটের ছিদ্রযুক্ত তড়িৎদ্বার থাকে। সো এই যে বিষয়টা এখানে হাইড্রোজেন সেল, হ্যাঁ এটা যদি এটা ক্লিয়ার, এটা আসলে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। এখানে শুধুমাত্র তোমাদের বইয়ে লেখা আছে যে হাইড্রোজেন সেল ব্যবহার করা হয়, যেটা দিয়ে এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া চলে, মানে ইলেকট্রনের প্রবাহটা চলে। এটা আমি আলাদা করে ভিডিও আপলোড করব, কারণ এটার মধ্যে আর অনেক কিছু ব্যাখ্যা করার আছে তোমাদের। যদিও এটা সিলেবাসের অন্তর্ভুক্ত না তাই বলতে চাচ্ছি না, কারণ সিলেবাসের বাইরে অনেক পড়া আছে। এখানে আমি আজকে যতটুকু আলাপ করেছি এটা তোমাদের জন্য যতটুকু বলার চেষ্টা করেছি, এরপরে এটার ভিত্তি করে তোমরা নিজেরা চেষ্টা করবা। তোমরা প্রত্যেকে টেস্ট পেপারটা যদি হাতের সামনে থাকে বা কোনো গাইড থাকে, যে কোনো প্রকাশনী, যে কোনো কিছু, টেস্ট পেপার অথবা গাইড যাই থাকুক, তার সৃজনশীলগুলো একটু সলভ করো। ওই চ্যাপ্টারটা পড়ে ওইটার এমসিকিউগুলো সলভ করো যদি তোমাদের কাছে কোনো প্র্যাকটিস শিট থাকে। কারণ তুমি নিজে কিভাবে বুঝবা যে কতটুকু তুমি পারো যখন তুমি পরীক্ষা দিবা। সো যখন একটা স্টুডেন্ট একটা চ্যাপ্টার পড়লো, এবার পরীক্ষায় প্রশ্ন আসলো এবং নির্দিষ্ট একটা সময় দেওয়া হইলো এবং এই সময়ের মধ্যে তাকে অ্যান্সার করতে হয় রাইটলি, ওই কাজটা তোমরা করবা বলে আমি আশা করছি। নেক্সট যেই পড়াটা সেটা সম্ভবত মানব রেচন, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, কিডনিজ অ্যান্ড নেফ্রনস অ্যান্ড ইউরেটার, এগুলো নিয়ে আলাপ করা লাগবে। অসমোরেগুলেশন, ডায়ালাইসিস, এগুলো সম্ভবত আছে অ্যাজ পার মাই বেস্ট আন্ডারস্ট্যান্ডিং। ওইটা নিয়ে আমি নেক্সট রবিবার দিন ইনশাল্লাহ আলাপ করব। আর আগামীকাল শুক্রবার যদি আমার সময় থাকে বা আমি যদি কুলে উঠতে পারি, রাতে 9টায় ফিজিক্সের ম্যাথমেটিক্সের সলিউশন নিয়ে ইনশাল্লাহ শুক্রবার আসতে পারি। এটা কনফার্ম না, যদি আসি আমি তোমাদেরকে ফেসবুকে জানিয়ে দিব। সো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।